হুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। সেক্ষেত্রে আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং আমাকে স্পষ্টত যদি শুনতে এবং দেখতে পেরে থাকেন সেক্ষেত্রে আমরা ক্লাসটি শুরু করব। যিনি হাত তুলেছেন আনমিউট করে দেন। জি, মাকসুদা খাতুন, আপনি হ্যান্ড রেজ করেছেন। ভালো আছেন স্যার? ওম, ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন স্যার? জি, হ্যাঁ আল্লাহ স্যার ভালো। ভালো। জি স্যার স্যার। আমাদের এই বেসে মানে ইসে প্রাইমারি গোল লাইফ বেসে কি আপনি ইংলিশ ক্লাস করাবেন বেসিক? হ্যাঁ। স্যার আপনি করালে ভালো হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনি চেষ্টা করব। যখন এক বেসে যান না, প্রথমে 1 মাস পড়ালেন, পরবর্তীতে আর যান নাই স্যার। কোন ব্যাচে? ওই যে জব সলিউশন ব্যাচ 1, আমি ওইখানে ভর্তি আছি। আর এটাতে নতুন ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা টপ ক্লাস পাইছি 2টা, আর আজকে ফার্স্ট আপনার ক্লাস শুরু হবে বেসিক দিয়ে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি আসলে ইন্টেনশনালি না, আমার বিসিএস এর ভাইবা ছিল, তাই। ও, হুম, কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো আগে মাচ। আমি থেকে ওই ভাইবার জন্য বেশ কিছুদিন আর কি ক্লাস একটু কম নিয়েছি, আপনার একটু কমিয়ে কমিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার এখন একটা থেকে নেওয়ার চেষ্টা করবো। আমি হচ্ছে 17তম নিবন্ধনের ভাইবা দিব স্যার, আচ্ছা, অর্থনীতিতে। তো আমাকে যদি একটু বলতেন স্যার কিভাবে কি পড়বো এখন, 15-20 দিন আছে এখনো। আচ্ছা, সে ব্যাপারটা আমরা ক্লাসের পরে বলবো না, বাট আপাতত যেটা ভাইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি মোটামুটি আপনার চারপাশ সম্পর্কে কতটুকু অবগত আছেন সেটাই আসলে ভাইবাতে দেখা হয়। ঠিক আছে, আপনি আপনার জি স্যার। চারপাশের যে নলেজটা আছে সেটা গ্যাদার করার চেষ্টা করুন, বাকিটা ভাইবা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে। জি স্যার। আর ঠিক আছে স্যার মাকসুদ, আমি তো ভাবলাম যে ফার্স্টে আপনি বলবেন যে স্যার আপনাকে দেখে তো আবার মন খারাপ হয়ে গেল, আপনি ক্লাস দিবেন। আমি তো এই টেনশন করছিলাম যে না জানি আমার স্টুডেন্টরা বলে যে আমাকে পছন্দ হয়নি। এই আর কি। আমি থ্যাংক ইউ। আপনার ক্লাসগুলো করি মাঝে মাঝে, আমি তো রেগুলার পত্রিকার সমাচারটা দেখি। আচ্ছা মানে পত্রিকা হিসেবে পড়া হয় না, সেজন্য আপনাদের এই ক্লাসটা করে কিছু নোট করে রাখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক সাথে ইউ সাথে সো আপনার মাচ। ক্লাস করছি, আর স্যার হচ্ছে জব সলিউশনে একে আমি ক্লাস করছি, আপনার 4টা ক্লাস, 3-4টা ক্লাস পাইছি। আচ্ছা অনেক আচ্ছা, ভালো পড়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরেও আশা করছি নিতে পারবো সময় হলে। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে মাকসুদা, ভালো থাকবেন। কথা শেষ করলে আপনি মিউট করবেন, হ্যাঁ, কথা যতক্ষণ বলবে ততক্ষণ বলতে দিবেন। জি, লুৎফুন নাহার, লুৎফুন নাহার, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনাকে আনমিউট করে দিয়েছে আমি। লুৎফুন নাহার হাত তুলেছেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি, আল্লাহ ভালো রেখেছি। বলুন, কিছু বলতেন? স্যার, আমি তো আপনার আরো ক্লাস করছি, ওই যে জব পদ্মা সুপার কে লাইবেছে ওখানে করছি, আচ্ছা আচ্ছা, ক্লাস তাহলে করছি তো ওখানে। তাহলে তো আপনারা আবার ক্লাস এটাতে করেছেন। জি স্যার, ওখানে হয়েছে। স্যার, আমাদের যে প্রথম ধাপের পরীক্ষার জন্য যে একটা যে নোটিশ দিল, এটা কি আমাদের কবে হতে পারে হয়তোবা? খুব শীঘ্রই হয়ে যাবে, যতটুকু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়ে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, খুব শীঘ্রই হয়ে যেতে পারে। আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিন, মানে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। খুব বেশি একটা সময় আপনারা হয়তো বা পাবেন না। ঠিক আছে। আর জীবন থেকে কিছু সময় স্যাক্রিফাইস করে যদি ভালো কিছু অর্জন করা যায় সেক্ষেত্রে এই সময়টুকু অ্যাটলিস্ট পড়ালেখার নামে স্যাক্রিফাইস করুন। ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনার দিকে তাকাবে। ঠিক আছে। জি ওকে। স্যার, তো চেষ্টা করছি স্যার, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, দোয়া তো অবশ্যই আপনাদের জন্য। ঠিক আছে আচ্ছা স্যার, তাহলে। আসসালাম। ওকে লুৎফুন নাহার, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লাসের, আজকে যেহেতু প্রথম ক্লাস আমাদের, আমরা ক্লাসের ব্যাপারে কিছু কথা বলে তারপরে ক্লাসটি শুরু করি। প্রথমত আমাদের অনলাইন ক্লাস, এবং যারা আমার সাথে ক্লাস করেছেন তারা মোটামুটি অবগত আছেন যে আমার অনলাইন ক্লাসের ফ্লেভারটাও থাকে অফলাইনের মতোই। আমি ক্লাসে প্রচন্ড পরিমাণে পার্টিসিপেশন নেই স্টুডেন্টদের, এবং আমি ক্লাসে, আপনি আমার ক্লাসে ঘুমানোর খুব একটা সুযোগ পাবেন না, আশা করছি ঘুম হবে না। এবং আরেকটা কথা হচ্ছে যে আমার স্টুডেন্টরা প্রায় সময় আমাকে একটা কথা বলে যে আমার ক্লাসের সময় কোন দিক দিয়ে চলে যায় এটা টের পাওয়া যায় না। আপনার 2, 2.5, 3 ঘন্টা, ইনফ্যাক্ট এরকমও শুনেছি যে স্যার আপনি এরপরে থেকে ক্লাস করাতে আসলে 3, 4 ঘন্টা নিয়ে আসবেন, এত কম সময় হয় না। তো এই জাতীয় কথাগুলো শুনেছি, উইচ আই এনজয় ভেরি মাচ। আর আরেকটা যে কথা সেটা হচ্ছে যে আপনিও এনজয় করবেন, কারণ আমি হঠাৎ করে কোনো কিছু আপনাকে পড়াবো না। হঠাৎ করে আমি ধরে নিব না যে আপনি খুব কিছু জেনে আমার কাছে ক্লাস করতে এসেছেন। আমি ধরেই নেই যে আপনি কোনো কিছুই জানেন না ইংরেজি বিষয়টায়, এবং কোনো কিছুই জানেন না সেই ধরে নিয়ে তারপর আমি একবারে যতটুকু বেসিক থেকে পড়ানো যায় ততটুকু বেসিক থেকে আমি আপনাকে পড়িয়ে
একবারে যতটুকু কঠিনে নিয়ে যাওয়া যায় ততটুকু কঠিন পর্যন্ত আমি চেষ্টা করি, যাতে আপনার মানে কনসেপ্ট মোটামুটি এখান থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আপনি যেন পেরে যান, ঠিক আছে, সেই চেষ্টাটা আমার থাকে। আর ক্লাসের যে ম্যানারটা সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান সেক্ষেত্রে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে হ্যান্ড রেজের একটা অপশন আছে আপনাদের, সেই অপশনে গিয়ে হ্যান্ড রেজ করে আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন আমার সাথে। আর আরেকটা যে কথা সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাস করছেন চেষ্টা করবেন, একটা চেষ্টা কি অবশ্যই সেটা করবেন, আপনারা একটা খাতা নিয়ে বসবেন সামনে, যেন আমি যে ব্যাপারগুলো পড়াচ্ছি সে ব্যাপারগুলো যেন আপনারা নোট করে নিতে পারেন। কারণ আমি একটু মানে গুছিয়ে পড়ানোর চেষ্টা করি, হঠাৎ করে মানে আপনার আকাশ থেকে থাকে না যে আপনি এলোমেলো কোনো কিছু পাবেন না, তো সেই জন্য একটু নোট করে যদি আপনি খাতায় লিখে রাখতে পারেন ব্যাপারটা আপনার জন্য সুবিধা হবে। পরবর্তীতে দেখা যাবে যে কোর্স শেষ হয়ে গেলে আপনার যে নোট খাতা আছে সেটা একটা বই হয়ে গিয়েছে এমন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনার নোট খাতায় থাকবে, ঠিক আছে, যেগুলো আপনি পরীক্ষার আগে হয়তো বা 2 ঘন্টায় পুরোটা লেকচার দেখে ফেলতে পারবেন, 2 ঘন্টায় পুরোটা খাতা দেখে ফেলতে পারবেন, যেটা হয়তো এই জায়গা থেকে আপনার 18 নাম্বারের মতো কমন পড়তে পারে, ঠিক আছে। এখন আরেকটা কথা বলি, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি যে কোনো চাকরির পরীক্ষার যদি অ্যানালাইসিস করি সেখানে আমরা যদি যাই দেখতে পাবো যে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে 20 নাম্বারের, মোটামুটি গ্রামার থেকে 20 নাম্বার কমন থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই 20 নাম্বার যে থাকে এখান থেকে কত পাওয়া সম্ভব যদি আমরা একটু পরিশ্রম করি। একটু পরিশ্রম করলে 20-এ 20ই পাওয়া সম্ভব। যদি আমরা মোটামুটি পরিশ্রম করি 20-এ 19 পাওয়া সম্ভব। আমরা যদি ইংরেজি নিয়ে কোনো টেনশন না করে কোনো পরিশ্রম না করে শুধু লেগে থাকি, শুধু বুঝে বুঝে ক্লাস করি, শুধু একটু লেগে থাকি, শুধু একটু গাইডলাইন মতো চলি, কত পাওয়া সম্ভব? 18 পাওয়া সম্ভব, ঠিক আছে। আপনার কাছে ব্যাপারটা হয়তো বা একটু অবাক লাগছে যে স্যার 18 পাওয়া সম্ভব শুধু মানে একটু বুঝে বুঝে পড়লে বা একটু গাইডলাইন মতো চললে? অবশ্যই 18 পাওয়া সম্ভব। ইংরেজিতে আপনি যদি এখানে 18 পান, 20 পেতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে, কারণ এমন কোনো কিছু বাদ নাই, এমন কোনো কিছু থাকতে পারবে না, ভোকাবুলারি থেকে শুরু করে দুনিয়ার সবকিছু। 19 পেতে হলে আপনাকে তার থেকে একটু কম পড়লেও চলবে। ভোকাবুলারি একটা আপনি বাদ দিয়েছেন, ধরলেন যে ভোকাবুলারি একটা আপনি পারবেন না, এছাড়া বাকিগুলো পড়লেন 19। বাট গ্রামারের যে অংশটা ফোকাস করে আমি পড়াবো সেই অংশগুলো যদি ফোকাস করেন, দেখেন বিসিএস পরীক্ষা বা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা, আপনাদেরও যে পরীক্ষা আছে সেই আপনাদের পরীক্ষাতেই বিভিন্ন সময় বিভিন্ন জেনারেল নলেজ বা বিভিন্ন সাবজেক্টের এমন এমন প্রশ্ন আসে যেটা আসলে যিনি প্রশ্নকর্তা তিনি ছাড়া যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা যে পারবে সেটা খুব একটা আশা করা যায় না। ফর এক্সাম্পল 38তম বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, সুন্দরবনে কত প্রজাতির হরিণ পাওয়া যায়? এটা কি যে প্রশ্ন করেছে তিনি ছাড়া আর কেউ জানার কথা? সুন্দরবনে কত প্রজাতির হরিণ পাওয়া যায়? তারপরে কি আপনার সেন্ট মার্টিনে কত প্রকৃতির কচ্ছপ পাওয়া যায়, সেটাও প্রশ্ন ছিল। তো এই জাতীয় প্রশ্নগুলো পারতে হলে আপনাকে কত পড়তে হবে? ইংরেজিতে কি এগুলো করার সুযোগ আছে? ইংরেজিতে কি মানে আবোল তাবোল কোনো কোয়েশ্চেন করতে পারবে? পারবে না। এখানে গ্রামারের মধ্যেই থাকতে হবে, এবং গ্রামার কিন্তু একটা লিমিটেড জায়গা। সেই জন্য আমি বলছি যে আপনারা 18 পাওয়া খুবই সম্ভব ইংরেজিতে, যদি একটু ক্লাস বুঝে যান, যেভাবে গাইড করব সেভাবে যদি পড়তে পারেন, ঠিক আছে। আর আমার ক্লাস মানে কোনো বিচ্ছিন্ন ক্লাস হবে না, একটার সাথে আরেকটা টপিক রিলেট করে এমন ভাবে পড়ানোর চেষ্টা করবো আমি, যাতে আপনি ওই টপিক থেকে যত পরিমাণে কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি যেন পারেন, এটাই আমার টার্গেট থাকবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, আপনারা যেহেতু অনলাইন ক্লাস করছেন, আমি শুধু মোহাম্মদ জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি যে তিনি ভিডিও অন করে রেখেছেন। আপনারা একটু চেষ্টা করবেন যে আপনারা যেন ক্যামেরার সামনে থাকেন, যাতে করে আপনাদের কনসেন্ট্রেশন ভালো থাকে এবং আমিও জানতে পারি যে আমার স্টুডেন্ট কারা আছেন, ক্লাসে যে মানুষ আছেন সেটা যেন আমি জানতে পারি যে আমার ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছেন। এবং আরেকটা কথা, যাদের নেহায়াতি কোনো একটা পার্সোনাল ইস্যু আছে, যারা নেহায়াতি হয়তো বা পারছেন না জয়েন করতে, তাদের হিসেব আলাদা, হয়তো আমাকে একটা কমেন্ট করে রাখতে পারেন বা একটা আমাকে জানিয়ে রাখতে পারেন যে স্যার আই হ্যাভ সাম প্রবলেম। তো সেই হিসেবটা আলাদা, বাট আপনারা চেষ্টা করবেন ক্লাসে অ্যাটেন্টিভ থাকার জন্য, ঠিক আছে। তো চলুন আজকের ইংরেজি গ্রামারের যে বেসমেন্ট সেই বেসমেন্টটা আমরা শুরু করি, হুইচ ইজ পার্টস অফ স্পিচ, যাকে বলা হয় ইংরেজি গ্রামারের বেসমেন্ট। বেসমেন্ট কেন বলা হয়? বেসমেন্ট কি? বেসমেন্ট হচ্ছে একটা জায়গার
ভিত, এই ভিতটা ইংরেজি গ্রামারের তৈরি করে কি জানেন? পার্টস অফ স্পিচ। আমরা ইংরেজি ভালো পারি না কেন জানেন? পার্টস অফ স্পিচ পারি না বলে। আমরা ইংরেজি ভালো বুঝি না কেন জানেন? এই পার্টস অফ স্পিচ বুঝি না বলেই। আজকের ক্লাসে আমি যতটুকু পড়াবো ততটুকু আপনারা এতটুকু শিওর থাকুন, আপনি যদি ইংরেজির ইও না বুঝেন, আপনি যদি বাংলা ভাষা বোঝেন, আপনি আমার ক্লাসে ইংরেজি বুঝবেন। এতটুকু আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনার ভয় লাগবে না ক্লাসের মধ্যে, বা ইংরেজি ভাষাটা আপনার কাছে নতুন কিছু মনে হবে না। আপনি যদি একটা ভাষা পারেন, আপনি যদি বাংলা ভাষা পারেন, আমি আপনাকে যতটুকু বলবো আপনি ততটুকু বুঝে যাবেন ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে। আর আপনার ক্লাসের মধ্যে খুব একটা বেশি মুখস্থ করার প্রয়োজন নাই, আমি আপনাকে লজিক দিয়ে পুরোটা বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলুন, পার্টস অফ স্পিচ কে যে ইংরেজি গ্রামারের বেসমেন্ট বলা হয়, সেই বেসমেন্টটা কেন বলা হয়? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, তাই তো? একেবারে ছোটবেলার লার্নিং, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, এটাও ছোটবেলায় শিখেছি। অর্থাৎ বাক্যের অন্তর্গত যতগুলো শব্দ আছে সেগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, ভালো কথা শিখলাম আমরা, এটা জানি আমরা। আসলে এটার মানেটা কি? চাকরি পরীক্ষায় কি সংজ্ঞা আসে? চাকরি পরীক্ষায় কি আসে? তাহলে পার্টস অফ স্পিচ থেকে কি আসে? আমরা পার্টস অফ স্পিচ যখন শুরু করি তখনই আমরা লিখা শুরু করি। স্যাররা আমাকেও লিখে দিয়েছে, বোর্ডের মধ্যে লিখে দিত পার্টস অফ স্পিচ মানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এই যে আমি এটা পড়ছি, এটা আসলে কি কাজে লাগতো? চাকরি পরীক্ষায় কি এই সংজ্ঞা থেকে প্রশ্ন আসে? এই কোন জায়গা থেকে যে আসলে প্রশ্ন আসে সেই ব্যাপারটা দেখার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখা। চলুন একটু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে যেসব জায়গায় প্রশ্নগুলো এসেছে সেই জায়গাতে যাই, আমরা একটু দেখে আসি যে এখান থেকে আসলে প্রশ্নটা আসে কি। বলা হচ্ছে হি ওয়াজ রাদার এ ডিসএগ্রিয়েবল ম্যান। ডিসএগ্রিয়েবল এর নিচে আন্ডারলাইন হুইচ পার্ট অফ স্পিচ ইজ দিস, অর্থাৎ এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে। দেখুন, আমি এখনো অ্যান্সার চাচ্ছি না, আমি ধরেই নিয়েছি আপনারা কিচ্ছু জানেন না। আমি শুধু দেখাচ্ছি আপাতত যে আপনারা প্রশ্ন মানে কিভাবে পড়তে হবে, কারণ আপনি কিভাবে পড়তে হবে সেটা যদি না বুঝে যেটা পড়ার দরকার নেই সেটা পড়েন, আসলে সেটা আপনার বার্ডেন হবে আর আপনার কাজের পড়াটা হবে না, আপনি ভালো করতে পারবেন না। সেজন্য কাজের পড়া দেখার জন্য আমরা আগে প্রশ্ন দেখছি যে কিভাবে পড়লে ভালো করা যায়। এরপরে দেখেন বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। নাউন কোন প্রকারের নাউন ক্যাটেলটা? সেক্ষেত্রে দেখলাম এটা একটা প্রকারের নাউন। এবং এরপর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, কোন প্রকারের নাউন? গার্ল, এটা একটা নাউনের মধ্যে প্রকারভেদ। আই হ্যাড আ টক উইথ হিম হিয়ার, টক কি? টক কি হিসেবে ব্যবহৃত হয়েছে? হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? খেয়াল করে দেখবেন নাউন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে অ্যালোন কি হিসেবে ব্যবহৃত হয়েছে? দ্য সান হ্যাজ গন ডাউন, এখানে ডাউন কি হিসেবে ব্যবহৃত হয়েছে? হি রিচড হোম সেফলি, সেফলি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ প্রত্যেকটা যে প্রশ্ন দেখলাম এখানে কোনো প্রশ্নতে কিন্তু বলা হয়নি পার্টস অফ স্পিচ কাকে বলে বা নাউন কাকে বলে বা এই জাতীয় কোনো কথা, কিন্তু সংজ্ঞা আসে না পরীক্ষায়। তো সেই জন্য আমরা কি পড়বো? সংজ্ঞা আমরা পড়বো না, সংজ্ঞা আমরা বুঝবো। যে কোনো পার্টস অফ স্পিচ আমরা ধরতে চেষ্টা করব। দেখলেন বিভিন্ন পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করে বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়। তো যেটা কোন পার্টস অফ স্পিচ সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে আমার কি বুঝতে হবে? আমার বুঝতে হবে যে একটা সেন্টেন্সের নিচে যদি আমাকে যে কোনো শব্দ আন্ডারলাইন করে দেয় সেটা আমি কোন পার্টস অফ স্পিচ সেটা যদি ধরতে পারি আমি বুঝবো যে আমার প্রিপারেশন সলিড জায়গায় এগোচ্ছে, রাদার দেন আমি যদি সংজ্ঞা মুখস্থ করি। ঠিক আছে, এবার আসুন আমরা একটু দেখি যে আসলে চাকরি পরীক্ষায় আসেটা কি। পার্টস অফ স্পিচের যে সংজ্ঞা আমি যেটা বললাম এই সংজ্ঞা দিয়েই কিন্তু বোঝানো যায় যে চাকরি পরীক্ষায় কি আসে। ঠিক আছে, দেখেন আমি বলছি হি ইজ আ ভেরি গুড বয়। হি হচ্ছে একটা প্রোনাউন, ইজ হচ্ছে একটা ভার্ব, এ হচ্ছে একটা আর্টিকেল কাম অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে একটা নাউন। হি ইজ আ ভেরি গুড বয়, যখন আমি হি ইজ আ ভেরি গুড বয় বললাম এই সেন্টেন্সে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা একটা নাম আমি বের করলাম এবং উইচ ইজ ট্রু।
এটা হচ্ছে বয় হচ্ছে একটা নাউন, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এগুলো প্রত্যেকটাই সত্য কথা। তো এই যে সত্য কথাটা আমি বের করলাম, চাকরি পরীক্ষায় কিন্তু এটাই আসে। ধরেন আমার এই সেন্টেন্সের মধ্যে নিচে না দাগ দিয়ে দিল যে বয়, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, আপনার তখন বলতে হবে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সেহেতু আমি যেহেতু এটাকে দাগাতে পারলাম যে এটা এই প্রকারের পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই এটাকে খুঁজে বের করার কোনো টেকনিক আছে, তাই তো? সেই টেকনিকটাই আমরা ক্লাসের মধ্যে যাব। আজকে আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়বো, এবং অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়ার পরে নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্ব পর্যন্ত পড়বো, এবং এতটুকু আমি মেক শিওর করবো আপনি ক্লাস যেন ক্লাসেই বুঝে যান, ঠিক আছে? তো চলুন আমরা এই যে ব্যাপারটা আছে এটাকেই কিন্তু পার্টস অফ স্পিচ বলে। প্রত্যেকটার যে আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটার যে আলাদা আলাদা নাম আছে, সেগুলোই পার্টস অফ স্পিচ, ঠিক আছে? অর্থাৎ ছোটবেলা থেকে যে সংজ্ঞা শিখেছি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, এটাই হচ্ছে সেটার রিয়েল লাইফ এক্সাম্পল। বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ প্রত্যেকটার যে কাজ করছে আলাদা আলাদা ভাবে সেটাই পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? এবার দেখি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আমার কি পড়তে হবে এখান থেকে? পার্টস অফ স্পিচের প্রকারভেদ এমন আসে যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, আসে না কিন্তু স্যার। আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যেন ধরে ধরে খুঁজে বের করতে পারি। প্রথমেই বলা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। সব থেকে গুরুত্বপূর্ণ কি এখান থেকে? নাউন। প্রশ্ন দেখালাম আপনাদেরকে, প্রচুর প্রশ্ন আসে নাউন থেকে। তারপরে গুরুত্বপূর্ণ কি? অ্যাডজেক্টিভ। তারপরে গুরুত্বপূর্ণ কি? অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ কেন্দ্রিক যে প্রশ্ন, এই তিনটা জায়গা থেকে খুব বেশি পরিমাণে আসে: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সেই জায়গাগুলো আমাদেরকে খুব 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 সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? এবং টেনশনের কোনো কারণ নেই, আমরা একেবারে বুঝবো, মুখস্থ করবো না, আমরা বুঝবো ব্যাপারগুলো, ঠিক আছে? এবার আসেন নাউন আমরা বলি, নাউনের ভেতরে চলে যাই। নাউন, নাউনের অর্থ কি? নাউনের অর্থ ছোটবেলা থেকে আমরা জেনে আসছি, এখনো সেটাই জানবো, এর ব্যতিক্রম নাই কিছু। নাম, তো নাম যেহেতু বলছে এখানে, তো ধরেন নাম তো যে কোনো কিছুর নামই হতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা মানুষ, আমার নাম হচ্ছে জাহিদ, আমার ডাক নাম হচ্ছে সজল, দুইজন একই মানুষ। তো এই যে দুটো নাম আমি বললাম, দুটো নাম কিন্তু হতে পারে। এরপরে দেখেন, আমি আমার যে দৃষ্টিকোণ থেকে, আমি যে বিভিন্ন আমার সোসাইটাল যে অবস্থান, সে জায়গার মধ্যে কি আমি একটা ছেলে, আমার ছেলে হিসেবে একটা পরিচয় আছে, ছেলেও তো একটা নাম। তারপরে কি আমার একটা, ধরেন আমি ছোটবেলায় যদি ক্রিকেট খেলতাম বা যে কোনো একটা খেলা খেলতাম, প্লেয়ার হিসেবেও আমার একটা নাম হতে পারতো। তারপরে ধরেন আমি একটা, আমার একটা টিম আছে, সেই টিমেরও একটা নাম হতে পারতো। আমি একটা চশমা পরে আছি, সেই চশমারও একটা নাম আছে। ধরেন আমার হাতে একটা মোবাইল আছে, এটারও তো একটা নাম আছে। অর্থাৎ দুনিয়াতে নামের তো শেষ নাই, অনেক নাম আছে দুনিয়াতে। তো সব নাম কি নাম দিয়েই চলা যাবে কি? নামের তো পার্থক্য থাকতে পারে। সেই পার্থক্যটাই হচ্ছে এক একটা নাউনের ভেতরে গিয়ে আমরা বুঝার চেষ্টা করব, ঠিক আছে? নাউন মানে তো নাম, এবং নাম দুনিয়ার যে কোনো কিছু হতে পারে। তাহলে নাউনের যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কি? প্রপার অর্থটা কি বলেন তো? আমরা প্রপার অর্থ জানি কি? সুনির্দিষ্ট, তাই তো? প্রপার অর্থ যদি হয় সুনির্দিষ্ট, তাহলে প্রপার নাউন বা প্রপার সুনির্দিষ্ট নামের অর্থ কি হয়? সুনির্দিষ্ট নাম, এর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। ফর এক্সাম্পল, যেই নামটা ধরে আপনি ডাকছেন সেই নামটাকেই বোঝাবে, বা সেই বুঝতে পারবে যে আমাকে ডাকা হচ্ছে। এক্সাম্পল দেখবেন, এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি আমাকে বলছেন যে আমাদের ক্লাস জাহিদ স্যার নিচ্ছে। জাহিদ স্যার একটা প্রপার নাউন, জাহিদ স্যারের নাম ধরে ডাকছেন। কিন্তু আপনি যদি বলেন আমাদের ক্লাস একজন স্যার নিচ্ছেন, জাহিদ স্যার না, কোনো স্যারকে নির্দিষ্ট করেননি, আমাদের অনেক স্যার আছেন। জাহিদ স্যার হতে পারে সেটা, সাজ্জাদ স্যার হতে পারে সেটা, সেটা সোহাগ স্যার হতে পারেন, যে কোনো স্যারই হতে পারেন। বাট স্যার বলে কিন্তু আপনি সেটা জাতিগত পরিচয় দিচ্ছেন। বাট স্পেসিফিক বা প্রপার নাউন হতে হলে যাকে বোঝানো হয়েছে তার নামটাই বলতে হবে। ফর এক্সাম্পল, আমি লাস্ট কমেন্টটা দেখছি, মাকসুদা খাতুন তিনি লাস্ট কমেন্ট করেছেন। মাকসুদা খাতুন একটা প্রপার নাউন। তার আগে তানভীর রহমান একটা কমেন্ট করেছেন, সেটাও একটা প্রপার নাউন। তারপরে সাদিকুল ইসলাম একটা কমেন্ট করেছেন, সেটাও একটা প্রপার নাউন। অর্থাৎ যাকে আমি ডাকতে পারছি এবং
যখন আমি তানভীরের নাম বলছি, যখন আমি সাদিকুলের নাম বলছি, যখন আমি মাকসুদার নাম বলছি, প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছেন যে স্যার হয়তো আমার কথা বলছে। যাকে ডাকা হচ্ছে তিনিই যদি বুঝতে পারেন, সেটা হয়ে যায় একটা আনডাউটেবলি প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে সেই নামটা, যে নামটা ধরে যাকে ডাকা হয় সেই বুঝতে পারে। এবং মনে রাখতে হবে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়, যেটা খেয়াল রাখতে হবে আমাদের। এখন কথা হচ্ছে রহিম করিম যে প্রপার নাউন সেটা আমরা বুঝলাম যে স্যার রহিম করিম ঠিক আছে, কিন্তু স্যার ঢাকা মেঘনা কেন প্রপার নাউন হলো? একটু খেয়াল করে দেখবেন, এক্সাম্পলের কথা বলছি, একটু খেয়াল করে দেখবেন। রহিমকে ডাকলে রহিম বুঝতে পারে, করিমকে ডাকলে করিম বুঝতে পারে, হাতও তুলতে পারে। আমার কথাটা ছিল কি, প্রপার নাউন মানে যাকে ডাকছি সে বুঝতে পারবে এবং সে হাত তোলার সামর্থ্য রাখবে যে আমাকেই ডাকা হচ্ছে, এবং সে কনফিউজ হবে না। কিন্তু যদি আমি বলি ঢাকা মেঘনা, আপনাদের কাছে কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার এরা তো হাত তুলতে পারছে না। ঢাকাকে যখন ডাকছি, যদি ঢাকা হাত তুলতে পারতো নিশ্চয়ই ঢাকা হাত তুলতো, নিশ্চয়ই চিটাগং সিটি হাত তুলতো না। ঢাকার নামে যখন আমি বোঝাচ্ছি, ঢাকাকেই বোঝানো হচ্ছে, আর কোনো জায়গাকে বোঝানো হচ্ছে না বলে এটা একটা প্রপার নাউন। হাত তোলার সামর্থ্য থাকলে ঢাকার নাম ধরে ডাকলে নিশ্চয়ই চিটাগং হাত তুলতো না বা চিটাগং কনফিউজ হতো না। ঢাকার নাম মানে ঢাকাই। মেঘনার নাম মানেও কিন্তু মেঘনাই। মেঘনার নামে কি কখনো যমুনা নদী বলবে যে আমাকে ডাকা হচ্ছে? কখনো বলবে না। মেঘনা নদীর নামে মেঘনাকে ডাকা হয়। সেজন্য মেঘনা, ঢাকা, রহিম, করিম, আরিফ, জাহিদ, সজল, মাকসুদা, তারপরে কি আপনাদের আছেন সঙ্গীতা, অদিতি আছেন, তারপরে সোমা আছেন, যেই নামই বলেন না কেন প্রত্যেকেই এক একজন প্রপার নাউন, সুনির্দিষ্ট নাম। এই মোবাইলটাও একটা সুনির্দিষ্ট নাম। যেই নামটা ধরে ডাকছেন সেই নামটাকে যদি বোঝায় সেটা হয়ে যায় একটা সুনির্দিষ্ট নাম। খুব সহজ জিনিস এখন পর্যন্ত আছে, বাট এই জায়গায় আমরা কনফিউশনে পড়বো। সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কি খেয়াল করে দেখুন। কমন কথাটা যখন বলছি, কমন মানে এমন একটা জিনিসকে বোঝানো হয় না যেটা সবার মধ্যে বিদ্যমান। ফর এক্সাম্পল ধরেন কিছুদিন আগে বা যে কোনো একটা গান ধরেন ভাইরাল হয়েছে, যে কোনো একটা গান সবাই শুনছে, শুনতে শুনতে এটাকে জাতীয় সঙ্গীত বানিয়ে ফেলা। আমরা বলি না যে এটা তো জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে, সবাই গায় এটা, সবার মুখে মুখে এই গান। তার মানে কি, জাতীয় যখন কোন একটা বলি সেটা হচ্ছে অনেকের মধ্যে বিদ্যমান কোন একটা কিছু। যেই জিনিসটা অনেকের মধ্যে বিদ্যমান থাকে এবং যেই কথাটা বললে অনেকেই বলতে পারে যে এটা আমিও বলি, আমিও গাই, আমিও শুনি, অনেককে কনফিউজ করতে পারে, সেটা হয়ে যায় কমন নাউন। অর্থাৎ কমন নাউন হচ্ছে একই জাতীয়, একই জাতীয় ব্যাপারগুলোকে কমন নাউন বলে। এখন আপনাদের লেখার প্রয়োজন নেই, আমি লেখার সময় দিব, ঠিক আছে? আগে বোঝার চেষ্টা করুন, না আমি লেখার সময় দিব। যখন বলছেন কমন নাউন সেটা হচ্ছে একই জাতীয় নামকে বোঝানো হয়। আরেকভাবে চিন্তা করেন তো, আপনি যখন অফিসে যান, ধরেন আপনি অফিসে চাকরি করেন কোথাও, আপনার অফিসে যেতে দেরি হয়েছে, আপনার স্যার আপনাকে বলছে যে দেরি করে কেন এসেছেন? আপনি তখন বলছেন যে স্যার রাস্তায় জ্যাম ছিল। আপনার স্যার আপনাকে একটা ঝাড়ি দিয়ে বললো যে ধুরু, জ্যাম তো রাস্তার মধ্যে থাকবেই, কমন কথা বলেন কেন, নতুন কিছু বলেন। কমন কি? একই জাতীয় কথা। অর্থাৎ কমন জিনিসটা তখনই আসে যখন একটা জাতিকে বোঝানো হয়, একই জাতীয় সবাইকে বোঝানো হয়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন গার্ল, আমার ক্লাসে যারা নারীরা আছেন, আমি যদি বলি যে আপনারা নারীরা যারা আছেন তারা এক দলে, পুরুষরা যারা আছেন তারা এক দলে, আমি কি কমন তাদের জাতিগত পরিচয় তাদেরকে কমন নিলাম না? তাদেরকে জাতিগত পরিচয় তাদেরকে আলাদা করলাম। অর্থাৎ একই জাতীয় যদি নামগুলো থাকে সেটা হয়ে যায় কমন নাউন। সিমিলারলি প্লেয়ার, এটা আমাকে বলতে পারেন যে স্যার প্লেয়ার কেন তাহলে কমন নাউন হলো? প্লেয়ার তো একটা কোনো জাতির নাম না। খেয়াল করে দেখুন, প্লেয়ার যদি জাতির নাম না হয়, আপনি কি প্লেয়ার সাকিব আল হাসানের নাম বলছেন? সাকিব আল হাসানের নাম কিন্তু আপনি বলছেন না। আপনি মাহমুদুল্লাহ রিয়াদের নামও বলছেন না। আপনি কিন্তু মুস্তাফিজুর রহমানের নামও বলছেন না। প্লেয়ার মানে যে কোনো খেলোয়াড়ের একটা, যে কোনো খেলোয়াড় হলেই হবে। আপনি প্লেয়ার মানে লিওনেল মেসিও হতে পারে, প্লেয়ার মানে একটা কি ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে, প্লেয়ার মানে আপনার রজার ফেদেরারও হতে পারে যিনি টেনিস খেলেন, প্লেয়ার মানে কি আপনার নিয়াজ মোর্শেদও হতে পারেন বাংলাদেশে যিনি দাবা খেলেন। অর্থাৎ যে কোনো প্লেয়ারই কিন্তু তার জাতিগত যে পরিচয় সেটা হচ্ছে সে প্লেয়ার। অর্থাৎ এই জায়গায় যদি আপনি বলেন যে একজন প্লেয়ারকে হাত তুলতে নির্দিষ্ট করে না বলেন, যে কোনো প্লেয়ারই হাত তুলে বলতে পারবে যে আমাকে ডাকা হচ্ছে। সিমিলারলি আপনি যদি বলেন রিভার, যে কোনো নদীকেই কিন্তু মানে যে কোনো নদী কিন্তু হাত তুলতে পারবে রিভার বলে ডাক দিলে।
পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, নীল নদ হাত তুলতে পারবে, ইয়াংসি কিয়াং হাত তুলতে পারবে, তারপরে কি মারে ডার্লিং নদী হাত তুলতে পারবে, যত নদী আছে সবাই কিন্তু হাত তুলতে পারবে। সেক্ষেত্রে এই যে হাত তোলার সামর্থ্যটা, এটাই বলে দিচ্ছে যে সবাই যেহেতু হাত তুলতে পারে তার মানে এটা একটা কমন জিনিস। তার মানে সুনির্দিষ্ট করে বলার আগ পর্যন্ত সেটা কমন হয়ে যায়। ফর এক্সাম্পল, আমার ক্লাসে যদি আমি বলি যে আমার ক্লাসের যারা নারী আছেন তারা জাতি হিসেবে কিন্তু এক জাতি, যারা পুরুষ আছেন তারাও জাতি হিসেবে এক জাতি। আমি যদি বলি নারী হাত তুলুন, আমি যদি বলি যে নারী হাত তুলুন বা একজন নারী হাত তুলুন, আপনাদের মধ্যে কেউ কাউকে ধরেন দেখছেন না, একজন নারী বলতে কি আপনি হাত তুললে তো সে দেখছে না, যে কেউই কিন্তু হাত তুলতে পারেন যে স্যার আমি। সেক্ষেত্রে এই যে যে জিনিসটা জাতিগত পরিচয় আপনাকে আলাদা করছে ঠিকই, কিন্তু সেখানেও কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেখানেও মানে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে কাকে ডাকা হচ্ছে। একটা নাম ধরে ডাকছেন, অনেকে হাত তুলতে পারছে, সেটা হয়ে যায় কমন নাউন। সিমিলারলি আবার ক্লাসে যদি বয়ের কথা বলি, একটা বয়কে যদি আমি ডাকি, ফর এক্সাম্পল আমি যদি তানভীর রহমানকে ডাকি, তিনি বুঝতে পারবেন যে স্যার আমাকে ডাকছে, প্রপার নাউন। কিন্তু আমি যদি বয় বলি, তানভীর রহমান হাত তুলতে পারবেন, শাহিদুল সাদিকুল ইসলাম হাত তুলতে পারবেন, আরো যারা ছেলেরা আছেন যে কেউ কিন্তু হাত তুলতে পারবেন। এই যে অ্যাবিলিটিটা হাত তোলার, সেটাই হচ্ছে প্রপার নাউনের আছে কিন্তু কমন নাউন নাই। কমন নাউনের একটা কথা বললে অনেকে হাত তুলে ফেলতে পারে, ঠিক আছে? এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ অর্থ কি? কালেকটিভ অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম, যেই নামটি দ্বারা একটা সমষ্টি বোঝানো হয়, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন, কালেকটিভ নাউনের অর্থ হচ্ছে কি সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউন দ্বারা যদি সমষ্টি বোঝানো হয়, সেক্ষেত্রে কালেকটিভ নাউন মানে কালেকটিভ অর্থ যদি সমষ্টি হয়, কালেকটিভ নাউন অর্থ সমষ্টিবাচক নামই বোঝানো হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে কোনো কিছুর একটা দল, কালেকটিভ নাউনের প্রায়োরিটি কি জানেন? কালেকটিভ নাউনের মূল যে মানে কি বলে যে এমফাসাইজ বা মূল যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা দল বোঝানো হয় যারা একই সাথে থাকে, যেটা হচ্ছে টেকনিকও বলতে পারেন কালেকটিভ নাউনকে মনে রাখার জন্য। যেখানে এমন একটা নাম ধরে ডাকা হবে যেটার মূল প্রায়োরিটি থাকবে একটা দল। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন ছেলেদের একটা দল, কালেকটিভ নাউন। মেয়েদের একটা দল, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন যে আমাদের পরিবার, পরিবারও তো একটা দল, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন গরুর একটা পাল, কালেকটিভ নাউন, গরুরা একসাথে থাকে। আপনি যদি বলেন ভেড়ার পাল, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন আর্মি, কালেকটিভ নাউন, একই সাথে একটা দলকে বোঝানো হয়। আপনি যদি বলেন নেভি, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন পুলিশ, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন মাছের ঝাঁক, শোল, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন পিপল, কালেকটিভ নাউন। আপনি যদি বলেন ক্রাউড, কালেকটিভ নাউন। অর্থাৎ যেখানে দলগত সমষ্টিটা মেইন। এখন আপনাদেরকে একবারে পানির মতো বুঝিয়ে দিচ্ছি। আমার ক্লাসে আপনারা যে সবাই একসাথে ক্লাস করছেন, সেটা কিন্তু আপনার একটা ব্যাচ। ব্যাচ হচ্ছে কালেকটিভ নাউন। এবং আপনাদের যদি ব্যাচের মধ্যে যারা অংশগ্রহণ করছেন জাতি হিসেবে ভাগ করা হয় কমন নাউন, নারী জাতি, পুরুষ জাতি। এবং নারী জাতির মধ্যে আমি যদি কাউকে সুনির্দিষ্ট করে বলি, সেটা হয়ে যায় প্রপার নাউন। পুরুষ জাতির মধ্যে আমি যদি কাউকে সুনির্দিষ্ট করে বলি, সেটাও হয়ে যায় প্রপার নাউন। দেখেন তো ব্যাপারটা এবার ক্লিয়ার কিনা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। একটু কমেন্ট করবেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন একেবারে পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমি তারপর এক্সাম্পল লেখার সুযোগ দিচ্ছি, আর কোনো কিছু লাগবে না আপনাদের, বুঝে যাবেন, ঠিক আছে? ক্লিয়ার, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন, এই যে আপনারা লিখবেন কি জানেন? লিখবেন শুধু এক্সাম্পল গুলো। আপনারা শুধু এক্সাম্পল গুলো লিখবেন যে প্রপার নাউনের এক্সাম্পল হচ্ছে রহিম, করিম, ঢাকা, মেঘনা। কমন নাউনের এক্সাম্পল গুলো লিখবেন এবং তারপরে কালেকটিভ নাউনের এক্সাম্পল গুলো লিখবেন, ঠিক আছে? এক্সাম্পল দেখলে আমি এখানে কি বলেছিলাম আপনার মনে পড়ে যাবে। আচ্ছা, প্রপার নাউনের এক্সাম্পল আমাদের শেষ। কমন নাউনের এক্সাম্পল হচ্ছে গার্ল, বয়, প্লেয়ার, রিভার। এবং তারপরে যদি আমরা বলি কালেকটিভ নাউন,
কালেকটিভ নাউন যদি বলি সেটা হচ্ছে ক্রাউড, আর্মি, নেভি। কালেকটিভ নাউন গুলো একটু খেয়াল করে দেখবেন, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দিয়েছি এখান থেকেই সচরাচর পরীক্ষায় আসে। ক্রাউড, আর্মি, নেভি, আরো অনেক আছে, বাট এইগুলো মোটামুটি ফেমাস, এগুলো থেকে আসে পরীক্ষায়। স্যার আপনি অনেক সুন্দর করে বোঝেন, আমি ইংরেজি দেখে খুব ভয় পেতাম, আজ মনে হচ্ছে ইংরেজি একদম সোজা ব্যাপার। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ রুবেল, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন আমরা যাই ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল অর্থ কি? ম্যাটেরিয়াল অর্থ আপনি কি জানেন? ম্যাটেরিয়াল অর্থ যা জানেন ম্যাটেরিয়াল নাউন সেটাই। ম্যাটেরিয়াল অর্থ কি? উপকরণ। ম্যাটেরিয়াল অর্থ যদি উপকরণ হয় তাহলে ম্যাটেরিয়াল নাউন অর্থ কি? উপকরণই তো হবে, আর কোনো কিছু হবে? নিশ্চয়ই না। ম্যাটেরিয়াল অর্থ যেহেতু উপকরণ, ম্যাটেরিয়াল নাউন অর্থ উপকরণই হয়। সেক্ষেত্রে যদি আমরা বলি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল কোনগুলো হয়, উপকরণ কোনগুলো হয়? আমার চোখে একটা চশমা আছে, চশমার উপকরণ কি ছিল? স্টিল, গ্লাস, উপকরণ ছিল। আমার হাতে একটা কলম আছে, উপকরণ কি ছিল এটার? প্লাস্টিক। আমার ধরেন হাতে একটা মোবাইল আছে, এটার উপকরণ কি ছিল? সিলিকন বা মোবাইল বা গ্লাস টাস যা যা কিছু থাকে। ধরেন আমি একটা বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়ে আছি, এটার উপকরণ কি ছিল? সিমেন্ট, রড, বালি, সিলিকা, এই জাতীয় জিনিসগুলো। তারপরে ধরেন আমি একটা চেয়ারের মধ্যে বসে আছি, চেয়ারটা কাঠের, কাঠের উপকরণ মানে কাঠের চেয়ারের উপকরণ কি? নিশ্চয়ই কাঠ। অর্থাৎ যেই নামগুলো দ্বারা কোনো একটা উপকরণ বোঝানো হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা উপকরণের নাম। বাট খেয়াল রাখতে হবে একটা জায়গায়, ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। এই জায়গাটা আগে একটু আপনারা লিখে নিন, তারপর আমি বোঝাচ্ছি যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোন একটা উপকরণের নাম। আচ্ছা আমি এটা একটু লিখে দিই, এই জিনিসটা লিখে দিলে আপনাদের ভালো হবে। ম্যাটেরিয়াল নাউন আমি একটু লিখে দিচ্ছি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটি উপকরণের নাম। উপকরণের নাম। মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, গণনা করা যায়, সরি, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। এই জায়গাটা ক্রুশাল। সেটা কি? ধরা গেল ভালো কথা, ধরতে পারি, ছুঁতে পারলাম, পরিমাপও করতে পারলাম, গণনা করা যায় না। এই জায়গাটা কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে জানেন? আপনি যদি বলেন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, আবার যদি আপনি বলেন 1, 2, 3, 4, এভাবে ডট 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 ডট, এখানে কোনটা গণনা করা যায়, কোনটা গণনা করা যায় না? আমাকে একটু বলবেন তো, হ্যান্ড রেজ করে, একটু হ্যান্ড রেজ করে আমাকে বলবেন কোনটা গুনতে পারছি আমরা, কোনটা গুনতে পারছি না। আচ্ছা মাকসুদা খাতুন, জি স্যার বলুন। স্যার আমরা গণনা করতে পারবো, কিন্তু কোনটা কোনটা? পরিমাণ স্যার 1, 2, 3, 4 এগুলো গণনা করতে পারবো। আর 1 কেজি এগুলো তো স্যার পরিমাপ থাকবে, এগুলো গণনা করতে পারবো না, আনকাউন্টেবল। ভেরি গুড, ইউ আর মাই প্রিভিয়াস স্টুডেন্ট। আপনি আমার আগের স্টুডেন্ট না? স্যার জব সলিউশন বেসে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন আমরা দেখি মাকসুদা যেটা বললো সেটাই একটা কথা, যে ইংরেজি একটা সলিড জিনিস ফলো করে, যেটা হচ্ছে কি গণনা এবং পরিমাপ। গণনা হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি 1, 2, 3, 4 করছেন,
1 কেজি 2 কেজি 1 ঘন্টা 3 ঘন্টা 1 টন 2 টন এগুলো কিন্তু গণনা না, সেটা কি পরিমাপ। আপনি ধরেন বলছেন আমাকে 1 কেজি শশা দিন, আপনি 1 কেজি করে যেটা কিনছেন সেটা পরিমাপ করছেন, গণনা না। যেটাকে আপনি পরিমাপ করেন সেটা কখনো গণনাযোগ্য না, মাথায় রাখবেন। ইংরেজি ভাষাটা এই জায়গা থেকে একেবারেই ব্লাইন্ড। ইংরেজি ভাষা কখনো গণনাযোগ্য এবং পরিমাপযোগ্যকে এক হতে দেয় না। এটা হচ্ছে কি পরিমাপযোগ্য, এটা হচ্ছে পরিমাপযোগ্য এবং এটা হচ্ছে কি গণনাযোগ্য। গণনাযোগ্য সেক্ষেত্রে যেটা গণনাযোগ্য সেটা কিন্তু পরিমাপযোগ্য নাও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ করবে। তো যেটা গণনাযোগ্য সেটা পরিমাপযোগ্য কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনটা গণনাযোগ্য হবে? কোনটা গণনাযোগ্য হবে? যেটা আপনি বাজারে গিয়ে বলেন আমি আমাকে 1টা দিন 2টো দিন 3টা দিন 4টা দিন, এই যে কথাটা আপনি বলেন সেটা হচ্ছে গণনাযোগ্য। কিন্তু পরিমাপযোগ্য কোনটা হয়? যদি আপনি বাজারে গিয়ে বলেন আমাকে 1 কেজি দিন 2 কেজি দিন 3 কেজি দিন, সেটা কিন্তু পরিমাপ করছেন, সেটা কিন্তু গণনা করছেন না। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটাকে আপনি বাজারে গিয়ে কিনতে গেলে সবসময় এই হিসেবেই কিনেন, 1টা 2টো 3টা হিসাব করে কিনেন না। ফর এক্সাম্পল আপনি যদি বাজারে গিয়ে একটা বলেন আমাকে একটা চিপসের প্যাকেট দিন, চিপসের প্যাকেট গণনাযোগ্য। বাট আপনি যদি বাজারে গিয়ে বলেন আমাকে 1 কেজি আলু দিন, 1 কেজি আলু গণনাযোগ্য না, সেটা একটা পরিমাপ করেছেন আপনি। এবং সেই হিসেবেই টাকা একটা আনকাউন্টেবল নাউন, মানি একটা আনকাউন্টেবল নাউন। মানিকে আপনারা বলতে পারেন যে স্যার এটা তো আমি গুনতে পারছি 1000 টাকা 2000 টাকা, বাট 1000 টাকা কি একটা অ্যামাউন্ট না আপনার কাছে? 1000 টাকা কি একটা পরিমাপ না আপনার কাছে? এই পরিমাপের জন্য এটা গণনাযোগ্য না, এটা পরিমাপযোগ্য, ঠিক আছে? এই ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে সেই নাউনগুলো যেগুলো পরিমাপযোগ্য। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আয়রন, আপনি যদি বাজারে যান আয়রন কিনতে, আপনি কি বলে আয়রন কিনেন? আপনি কি কখনো বলেন যে আমাকে 1টা আয়রন দিন 2টো আয়রন দিন? কখনো কিন্তু বলেন না। আপনি নিশ্চয়ই গিয়ে বলেন আমাকে 1 টন আয়রন দিন 2 টন আয়রন দিন, তাই তো? আপনি কি গোল্ড কিনতে গিয়ে কখনো বলেন যে আমাকে 1টা গোল্ড দিন বা 2টো গোল্ড দিন? কিভাবে কিনতে পারেন? গিয়ে বলেন আপনি আমাকে 1 ভরি সোনা দিয়ে এটা বানিয়ে দিন, বা 1 ভরি থাকে না যে কি হিসেব, আমি খুব একটা বেশি অবগত নই এসব ব্যাপারে। তো ওই হিসেব করে কিন্তু আপনি কিনতে যান। আপনি যদি কাঠের কথা বলেন, কাঠ কি আপনি কখনো গিয়ে বলেন যে আমাকে 1টা কাঠ দিন বা 2টো কাঠ দিন? কাঠ কিভাবে ক্রয় করেন? কাঠ ক্রয় করেন সেপটিক হিসেবে। এই যে পরিমাপ করছেন, এই পরিমাপের নাউন গুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা একটু লিখে ফেলেন যে আয়রন, গোল্ড, উড এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, আশা করছি লেখা হয়েছে। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি জানেন? যেটাকে আপনি অনুভব করতে পারেন, ঠিক আছে? কোনটা? চকোলেট অ্যান্ড সোপ। চকোলেট তো চকোলেট দিয়ে আপনি কত কিছু বানাতে পারেন না? সেক্ষেত্রে চকোলেট এবং সোপের ব্যাপারটা তো এটা খুব সিম্পল একটা জিনিস না। এটা খুব একটা মানে থাকে না যে আহ, যেটা দিয়ে আপনি কোনো কিছু বানাচ্ছেন সেটাই তো আসলে ম্যাটেরিয়াল নাউন, তাই না? আর সোপ যখন আপনি ক্রয় করতে যাচ্ছেন, ডিটারজেন্ট বা সোপ যখন আপনি ক্রয় করতে যাচ্ছেন, আপনি তর্কের খাতিরে বলতে পারেন যে স্যার এটা তো কি বলে যে কাউন্টেবল, আমি তো একটা সাবান গুনছি। But সাবানটা কিন্তু মানে ওরা যে প্রডিউস করছে সেই প্রোডাকশন কিন্তু একটা করে করে না, প্রোডাকশন করে অনেক ভাবে। বাট তখন যখন প্যাকেজিং হয় সেটা হয়তো আপনার কাছে একটা যায়। এই জাতীয় জিনিসগুলো আছে, হয় কি যে বিতর্ক অনেক কিছু করা যায়, বাট আমরা চাকরি পরীক্ষা পর্যন্তই থাকবো, ঠিক আছে? এখানে অনেক বিতর্ক করা যায়, অনেক কিছুই করা যায়, বাট আমরা খুব একটা ডিপে যাব না। দেখেন কখনো কখনো ফিজিক্স হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, কখনো কখনো কমন নাউন, কখনো কখনো প্রপার নাউন। সেক্ষেত্রে কোন জায়গায় কোনটা ব্যবহৃত হয়েছে সেই ব্যাপারগুলো আমরা একটু বুঝলেই কিন্তু কাজটা হয়ে যায়। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট অর্থ কি? যে কোনো কিছুর অনুভূতির ব্যাপারে আপনি যখন কথা বলছেন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি অনুভূতির নাম। অনুভূতির নাম কেমন হতে পারে? কোয়েশ্চেন হয়েছে। অনুভূতির নাম কেমন হতে পারে? অনুভূতির নাম হতে পারে ভালো লাগছে আপনার, খারাপ লাগছে আপনার, ইউ আর ফিলিং লাভলি, ইউ আর ফিলিং গুড, ইউ আর ফিলিং ব্যাড, ইউ আর ফিলিং হ্যাপি, ইউ আর ফিলিং স্যাড, ইউ আর ফিলিং কি বলে অ্যামেজিং, ইউ আর মানে কি বলে সামওয়ান ইজ অনেস্ট, সামওয়ান ইজ বিউটি, সামওয়ান হ্যাজ এ কি বলে অ্যাবসলিউট বিউটি। তো এই যে নামগুলো আছে, যে জিনিসগুলো দিয়ে
একান্তই নাম বোঝানো হয়, একান্তই নাম বলতে একটা গুণবাচক নাম, একটা দোষবাচক নাম বোঝানো হয়, সেগুলোই হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং যেই নাউন গুলো দ্বারা সচরাচর শুধু অনুভবই করা যায়, এগুলোকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি অনুভূতির নাম, যেমন হ্যাপিনেস আপনি বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, স্যাডনেস আপনি বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। মন খারাপ লাগাটাকে কিন্তু দেখা যায় না, হ্যাপিনেস কেও দেখা যায় না। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। সততা, খেয়াল করবেন আমি কিন্তু অনেস্ট বলছি না, আমি বলছি কি অনেস্টি। অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাট এটাকে যখন অনেস্টি বলছেন একটা নামের ব্যাপারে বলছেন, সেজন্য এটা একটা নাউন। সিমিলারলি আমি যদি বলি আরো কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, আমি যদি বলি ম্যানহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, যৌবনকাল। আমি যদি বলি চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি কেমিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ, আসে অনেক পরীক্ষায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি কি আপনার কেমিস্ট্রি, ফিজিক্স মানে যে কোনো একটা সাবজেক্টের নাম বললেও তো সেটা হয়ে যায়। আমি যদি বলি ইনফ্যান্সি, সেটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেই জিনিসগুলো আমি শুধু অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি না, ধরতেও পারছি না, ছুঁতেও পারছি না। ইনফ্যান্সি অর্থ কি শৈশবকাল, কেমিস্ট্রি অর্থ কি একটা বিষয়ের নাম, চাইল্ডহুড অর্থ কি আপনার শৈশবকাল, আবার ম্যানহুড অর্থ কি আপনার যৌবনকাল। এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, শুধু অনুভব করতে পারছেন বলে এগুলো হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার আসি গণনার ভিত্তিতে আবার নাউন দুই প্রকার। গণনা কেমন? ধরেন আপনি 1 2 3 4 এভাবে গুনতে পারছেন কিনা একটু খেয়াল করে দেখেন তো। আমরা যখন প্রপার নাউন পড়েছিলাম, আমি যখন কয়েকজনের নাম বললাম, ফর এক্সাম্পল আমার নাম সজল, জাহিদ, যাই বলেন না কেন, আমি একজন মানুষ। তারপরে কি সাইমা আমিন লাস্টে যিনি কমেন্ট করেছেন তিনি একজন মানুষ। তার আগে কি বিলকিস আক্তার কমেন্ট করেছেন, মাকসুদা খাতুন কমেন্ট করেছেন। 4জন মানুষের নাম কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলেছি। তার মানে কি প্রপার নাউন গুলো, যে সুনির্দিষ্ট নামগুলো, সেগুলো কাউন্টেবল, গোনা যায়। কমন নাউন খেয়াল করে দেখেন তো, ধরেন আমার ক্লাসে নারীদেরকে আমি বললাম যে নারীদের একটা মানে জাতীয় পরিচয় হিসেবে নারী আছে আমাদের ক্লাসে, তো নারীদেরকে আমি একটু গুণে বের করি। ধরেন আমি কাউকে বললাম যে দেখেন তো ক্লাসে কয়জন নারী আছে, গোনা যায়, নারীদেরকেও গোনা যায়। কালেকটিভ নাউন, আপনারা যে ক্লাসে কতজন সদস্য আছে অলরেডি কিন্তু দেখাচ্ছে পার্টিসিপেন্ট 34 জন, গোনা যাচ্ছে। তার মানে কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন তাদের প্রত্যেককেই গোনা যাবে। প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন প্রত্যেককেই গোনা যায়, whereas এই নাউন গুলো হয়ে যায় কাউন্টেবল নাউন। এবং যদি আমি বলি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনকে গোনা যায় না, কারণ সেটা আমরা একটু আগেই ক্লিয়ার করলাম, যেটা পরিমাপ করা যায়। 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 6 কেজি, 10 কেজি, এগুলো পরিমাপ, এগুলো গণনা না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে অনুভবই করতে পারছেন, আপনি দেখতেই পাচ্ছেন না, সেটাকে পরিমাপ করবেন কিভাবে আর সেটাকে গুনবেনই কিভাবে? সেজন্য ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনোই গণনা করা যায় না, শুধু অনুভব করা যায় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে, এবং ম্যাটেরিয়াল নাউনকে কি পরিমাপ করা যায়। এবং পরিমাপ এবং গণনার মধ্যে দেয়ার ইজ এ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড ডিফারেন্স বিটুইন পরিমাপ এবং গণনা। পরিমাপ এবং গণনা কিন্তু ইংরেজিতে এক জিনিস না। দেখেন তো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, নাউনের ব্যাপারটা যতটুকু বুঝিয়েছি ততটুকু, যা বুঝিয়েছি ততটুকু বুঝলেই চলবে। দেখেন তো ব্যাপারটা, নাউনের ব্যাপারটা কি বুঝেছেন কিনা, একটু কমেন্ট করবেন। পানি দরকার, পানি। জি, যিনি হাত তুলেছেন আনমিউট করে দেন। জি তানিয়া, শুনতে পাচ্ছি আমি, বলুন স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তানিয়া ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভেরি গুড। কোথায় থাকেন আপনি? শেরপুরে, বগুড়া শেরপুর। আচ্ছা, পড়ালেখা কোথায় করেছেন? আজিজুল হক কলেজ। আচ্ছা, আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস আপনার না? জি স্যার। বুঝতে পারছেন তো ক্লাস? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখি, যেটা আমরা প্র্যাকটিস করে তারপরে বুঝবো যে আমরা কতটুকু আসলে বুঝলাম। তানিয়া তো বললেন যে আমি বুঝতে পেরেছি। উনি কোথায় গেল? আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করব। আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নে যাব, যেই প্রশ্ন থেকে আপনারা অ্যান্সার করবেন। যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তারা তো জানেনই যে হ্যান্ড রেজ করতে হয়, তারপর এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি নেই, এবং সেই কোয়েশ্চেনের জের ধরে এর আশেপাশে যত কিছু থাকে সেগুলো আমরা পড়ে ফেলি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? একটু হ্যান্ড রেজ করবেন তো, কোন প্রকারের নাউন? জাবেদ আলী প্রথমে হাত তুলেছেন, জাবেদ আলী। জি জাবেদ আলী, শুনতে পাচ্ছেন?
জি স্যার, কেমন কালেক্টিভ আছেন? নাউন হবে। আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড। কোন নাউন হবে এটা বলেন তো? কালেক্টিভ নাউন। কালেকটিভ নাউন। ক্যাটেল মানে কি? একটা গবাদি পশুর পাল। গবাদি পশুর পাল বোঝায়। পাল মানে কি? দল। দল। দল মানে কি? কালেকটিভ নাউন, তাই তো? সরি, ম্যাটেরিয়াল কেন থাকলাম, এটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ হ্যাঁ, 10টায়। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক। এরপরে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এটা কি বলবেন? তারপরে কি আছেন? তারপরে আছেন অদিতি, অদিতি সরকার। অদিতি শুনতে পাচ্ছেন? অদিতি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার কি স্পিকার ঠিক আছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সামহাও আপনার হয়তো বা নেটওয়ার্কে একটু ঝামেলা আছে বা কিছু একটা হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখুন তো। আবার আবার আনমিউট করছি আপনাকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো না? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি শুধু আপনার এই মানে মুখ লাড়ানো দেখতে পাচ্ছি, আর কিছু শুনতে পাচ্ছি না। আপনি আমাকে হাত দিয়ে দেখান, এটা কোনটা হবে? হ্যাঁ, হাত দিয়ে দেখেন, 1 2 3 4 অপশন কোনটা? 2 নাম্বার, এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, ভেরি গুড। দেখেছেন আমরা কি সুন্দর অ্যান্সার না নিতে পারলো, আমরা অপশনে হাত দিয়ে দেখিয়ে আমরা বুঝে ফেলছি যে এটা এই নাউন হয়ে যাচ্ছে। এই কি করেন আপনি? তো কোয়েশ্চেন নিতেছি স্যার। মিউট। আচ্ছা, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। এই কি গেল? হ্যাঁ, তার তা আমাদের না দিল। হ্যাঁ, আরে মিউট তো করতে পারতেছি না। আরে আপনারা চিনেন না তো, সমস্যা কি? দাঁড়ান, unmute করে দেন। জি, তাহলে যেটা আমরা অ্যান্সার পেলাম, গার্ল হচ্ছে একটা কমন নাউন। এবং এই প্রশ্নটা কততম বিসিএস এর জানেন? 44তম বিসিএস এর প্রশ্ন এটা, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, যেটা হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, এরপরে যাই। আই হ্যাড আ টক। আচ্ছা, এইটা আমার কাছে খুব একটা মানে অ্যান্সার তো করেছেন, অদিতি মনে হয় অ্যান্সার করেছিলেন, বাট আরো একটু ডিটেইলে যাব এই প্রশ্নের অ্যান্সারে আমরা। আমাকে একটু লুৎফুন নাহার হাত তুলবেন একটু, মানে আপনি আনমিউট করবেন, আপনি হ্যান্ড রেজ করে আছেন। শুনতে পাচ্ছেন স্যার? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলেন তো, আমি যেহেতু বলছি গার্ল একটা কমন নাউন, ধরেন স্যার এই যে অ্যান্সারটা কে করেছিল, এই কোয়েশ্চেনের অদিতি। অ্যান্সার গার্ল যে একটা কমন নাউন, সেই অ্যান্সারটা করেছিল অদিতি সরকার। অদিতি জি সরকার স্যার, কোন নাউন তাহলে? প্রপার নাউন। আচ্ছা, ভেরি গুড। অদিতি সরকার প্রপার নাউন। এখন অদিতি সরকারের একটা লেডিস টিম আছে, সেই টিমটা কোন নাউন? কালেকটিভ নাউন স্যার। ভেরি গুড। এখন অদিতি সরকারের টিমের জন্য আপনার একটা সোফা বানানোর প্রয়োজন, যেই সোফাটা বানাতে আপনার প্রয়োজন হতে পারে উড বা কাঠের, সেই উডটা কোন ম্যাটেরিয়াল নাউন নাউন? স্যার, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন। এখন আপনি যার কাছ থেকে কাঠ কিনতে গিয়েছেন, সে অনেক সৎ লোক, তার মধ্যে অনেক সততা আছে, তাহলে এই সততা কোন নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। একই সাথে আমরা 5 প্রকারের নাউন একটু রিভিউ করে ফেললাম, ঠিক আছে? এরপরে এটা এখন না, এরপরে যে আমরা উইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি বলবেন? এরপরে লুৎফুন নাহারের পরে আর কে আছেন দেখি, উইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমাকে বলবেন। ভিভো 2018। আনফরচুনেটলি স্যার আপনার নামটা লিখা নেই। ভিভো, জি স্যার বলুন। ভালো আছেন স্যার? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। এটা স্যার অনেস্টি হবে, ডি। অনেস্টি হবে, কেননা এটাকে আমরা অনুভব করতে পারি, অনুভূতির নাম, তাই তো? জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন তো স্যার, আপনার নাম কি জানো? স্যার আমার নাম আকলিমা আক্তার। আকলিমা আক্তার। ঠিক আছে, আকলিমা আক্তার, আমাকে এটা বলতে পারবেন স্যার, যে রিভার কোন নাউন? স্যার রিভার, রিভার স্যার কমন নাউন। কমন নাউন, কেননা রিভারের কথা বললে আকলিমা আক্তারের বাসা কোথায়?
স্যার বাড্ডা। বাড্ডা? জি স্যার। আপনি তো ঢাকার মানুষ তাহলে, আচ্ছা আচ্ছা। ধরেন আমরা ঢাকার বাড্ডার আশেপাশে কোন নদী আছে? তুরাগ নদী। তুরাগ নদী হাত তুলতে পারে, রিভার তুরাগ নদী একটা নাম। এরপরে যদি আমি রিভার বলি তাহলে আর কোন নদী হাত তুলতে পারে? ধরেন বুড়িগঙ্গা নদী হাত তুলতে পারে, আরেক মাথায় আছে বুড়িগঙ্গা নদীও একটা নাম। বুড়িগঙ্গা নদীর নাম তো, তার মানে যে কোনো নদী হাত তুলে বলতে পারে। বাট আপনি যদি স্পেসিফিক করে দেন তাহলে সেটা প্রপার নাউন হয়ে যায়, কিন্তু যেটা স্পেসিফিক না অনেকেই হাত তুলতে পারে সেটা কমন নাউন। তাহলে আমাকে আকলিম আক্তার এটা বলেন তো, নেভি কোন নাউন? নেভি স্যার কমন কালেকটিভ স্যার। কালেকটিভ নাউন, কেননা নেভি কি দল না? জি স্যার। নেভি যদি দল হয় তাহলে নেভি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে ম্যান কোন নাউন? স্যার ম্যান হচ্ছে এটা কমন নাউন স্যার। আবার কনফিউশন নিয়ে বলেন কেন? স্যার কমন নাউন। কমন নাউন, কেননা একটা জাতীয় স্যার- নাম। এখন যদি ম্যানের মধ্যে বলেন জাহিদ স্যার, কোন নাউন? এটা স্যার প্রপার নাউন। প্রপার নাউন, এক্স্যাক্টলি। তার মানে আমরা ধরতে পারছি তো আকলিম আক্তার? ইয়েস স্যার। ভেরি গুড। এরপরে যদি যাই, এরপরের কোয়েশ্চেনটা, এগুলো এখন না। বিউটি ইজ ট্রুথ, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড বিউটি। বিউটি কি বলেন তো? এটা আমাকে বলবেন আম, রাজীব সরকার। কি রাজীব সরকার, আপনি হাত তুলছেন না কেন? লজ্জা লাগছে? ভালো আছেন স্যার? জি স্যার। জি বলুন। প্রপার নাউন। প্রপার নাউন, জি স্যার। এটা Beauty প্রপার দেখে নাউন কোনো হবে নাম বলা- রাজীব আক্তার? সরি রাজীব আক্তার না, রাজীব সুন্দর, শিকদার, সরি। না, স্যার। স্যার বিউটি সুন্দর অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। জি, স্যার। কিন্তু রাজীব সরকার আর রাজীব শিকদার, আমরা কি বিউটিকে দেখতে পাই না? সৌন্দর্য দেখতে পাই না? স্যার, দেখতে পাই? অনুভব করি স্যার, দেখতে পাই। জি, স্যার। দেখতে পেলে তাহলে এটা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? একটু চিন্তা করেন তো। স্যার, সৌন্দর্য অনুভব স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্যার। এটা সৌন্দর্য অনুভব করি, ধরতে পাই না স্যার। ধরা যায় না, অনুভব তো করি, সৌন্দর্য কিন্তু অনুভব করা দেখেই যায়। তো বলি সুন্দর। সেক্ষেত্রে জি, স্যার, বিউটি হয়, যদি দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, দেখেই তো আমি বলতে পারছি সুন্দর। তো ধরা যায় না তো স্যার সৌন্দর্য। আচ্ছা ধরা অনুভব না করি যাক, স্যার। দেখা তো যায়, তাই না? আচ্ছা এটা আমাকে জাবেদ আলী একটু বলুন তো স্যার, যে বিউটি আপনার কাছে কি মনে হয় কোন নাউন? জাবেদ আলী। স্যার বিউটি হচ্ছে এটা সুন্দর, এটাকে জাস্ট অন্তর থেকে অনুভব করা হয়, ভেরি গুড। এজন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমরা ধরি। আর আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলোকে অনুভব করা হয়, মানে ইন্ডিকেট করা হয়, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমরা ধরি। ভেরি গুড, দ্যাট ওয়াজ এ কনভিন্সিং অ্যান্সার। তাহলে এটা আমাকে একটু সঙ্গীতা স্যার বলুন তো স্যার, বিউটিটা কোন নাউন হয় আপনার কাছে কি মনে হয়? সঙ্গীতা স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালো আছেন স্যার? ভালো আছি স্যার। জি বলুন, এই বিউটিটা কোন নাউন মনে হচ্ছে আপনার কাছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু একটা জিনিস তো আমাকে কেউ কনভিন্স করতে পারলেন না, বিউটি তো দেখা যায়, মানে এটা আমরা কিভাবে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন নেই? জাহাঙ্গীর স্যার একটু বলেন তো আমাকে, বিউটিটা তো দেখা যাচ্ছে কিন্তু আমরা কিভাবে তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নেই? আপনি আনমিউট করতে পারছেন। আচ্ছা সোহানা স্যার বলুন তো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহানা কেমন আছেন স্যার? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, বলুন। স্যার বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অনুভব করা যায় এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা বিষয় হচ্ছে এটা তো গণনা করা যায় না। তো বিউটি যে কতটা সেটা হয় না এই কারণে। আচ্ছা এটা তো হ্যাঁ, পরিমাপ আপনি যোগ্য আপনি না। একটা ট্রিকি অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট আমি একটা জিনিসের জন্য ইয়ে করছিলাম, মানে আমাদের সোসাইটাল একটা ব্যাপারকে একটু আপনার ভাঙার জন্য চেষ্টা করছিলাম, সেজন্য এটাকে নিয়ে এতক্ষণ পেঁচালাম। বিউটিকে কখন আপনি দেখতে পান না, বিউটিকে আপনি অনুভব করতে পারেন। কারণ কি, যে যদি সৌন্দর্যকে দেখাই যেত, সাদা মানেই সৌন্দর্য হতো, তাহলে কিন্তু আফ্রিকার মানুষ সব একবারে অসুন্দর, মানে তাদের মানে তাদেরকে আর আমরা সুন্দর বলতাম না। কিন্তু তাদের দেশে কি সুন্দর নাই? সুন্দর আছে। বিউটি হচ্ছে একটা সোসাইটাল পার্সপেক্টিভ, সোসাইটি তৈরি করে যে এটা হলে সুন্দর সেটা হলে সুন্দর, এটা একটা সোসাইটাল নর্মস,
যে আমরা হয়তোবা আশেপাশের মানুষ বলছে এটাকে সুন্দর, সে তাই সুন্দর বলা শুরু করে। আসলে কিন্তু সৌন্দর্যের ইউনিভার্সাল কোনো সংজ্ঞা নেই। যদি ইউনিভার্সাল কোনো সংজ্ঞা থাকতো তাহলে আমাদের দেশের যে সুন্দরী ছিল সে আমেরিকাতে গিয়েও সুন্দরী হতো, আবার সে আফ্রিকাতে গিয়েও সুন্দরী হতো। তেমনটা কিন্তু হয় না। আফ্রিকার যে সুন্দরী সে কিন্তু আমাদের দেশে সুন্দরী বলা হয় না, আবার আমাদের দেশে যে সুন্দরী সে কিন্তু আমেরিকার দেশে সুন্দরী বলা হয় না। অর্থাৎ বিউটিটা হচ্ছে সোসাইটি থেকে সোসাইটিতে ভ্যারি করে। এটা মনের একটা পারসেপশন, যেটা আমরা ধরে নেই যে এরকম হলে মনে হয় সুন্দর। সেজন্য বিউটিটা কখনোই গণনা করা যায় না, এটাকে শুধু অনুভব করা যায়, এবং সেই হিসেবে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? আর এটা নিয়ে পেঁচানোর কারণ হচ্ছে কি, আমাদের সোসাইটিতে অনেক সময় ধরা হয় যে এটা হলেই মনে হয় সুন্দর। আমি অনেক সময় দেখেছি যে আপনার ফর্সা এবং সুন্দর সিনোনিম বানিয়ে ফেলে, যে ফর্সা, সে ফর্সা, ফর্সা সুন্দর করে আমি অনেক সময় শুনেছি যে ফর্সা সুন্দর এরকম। ফর্সার সাথে সুন্দরের সম্পর্ক কি ভাই? আমি তো বুঝি না। ফর্সা একটা জিনিস, সাদা একটা জিনিস, এটা গুণ মানে এটা সুন্দর কিভাবে হয়? সুন্দরের পার্সপেক্টিভটা সোসাইটি থেকে আপনি যেটাকে এস্টাবলিশ করবেন সেটাই সুন্দর। ঠিক আছে? তো সেজন্য আমাদের এই সোসাইটাল যে ব্যাপারগুলো আছে এগুলো একটু বুঝতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে সোসাইটি যেটাকে ভালো বলে আমরা সেটাকে ভালো বলতে বাধ্য হই, আসলে কিন্তু ব্যাপারটা ঠিক না। ঠিক আছে? এরপরে যদি যাই, এই জায়গায় আর নাউন থেকে তেমন কোনো কোয়েশ্চেন নেই। এবার আমরা একটু যাই প্রোনাউনের ব্যাপারে। ঠিক আছে? প্রোনাউনের ব্যাপারে যখন যাই আমরা, নাউন আমরা শেষ করলাম, এখন আসি প্রোনাউনে। তো প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ধরেন আমি একটা রচনা লিখছি, বা আমাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছে যে আই এম জাহিদ, আই এম সজল, আই ওয়েন্ট দেয়ার, বা সজল ওয়েন্ট দেয়ার। ধরেন আপনি কোন একটা কথা বলছেন, আপনি 10 বার কথায় 10টা কথা বলছেন যে জাহিদ স্যার এটা করেছে, জাহিদ স্যার সেটা করেছে। 10টা সেন্টেন্স লিখছেন, 10টা সেন্টেন্সে 10 বার জাহিদ কথাটা বলছেন বা সজল কথাটা বলছেন, যে কোনো কিছুই বলছেন আপনি আমার নামে। তো এই যে 10 বার আপনি আমার নাম নিয়ে লিখছেন, ধরেন আপনাকে বলা হলো যে এই 10 বার নামটা লেখার কি দরকার আছে? আপনি বললেন যে আমার হাত, আমার কলম, আমি লিখবো, আপনার কি সমস্যা? এটাতে অনেক সমস্যা আছে, এটাকে বলা হয় বাহুল্য দোষ। আপনি একবার নামটা বলে তারপরে যদি হি, সি এ জাতীয় কথাগুলো বলে দেন, বাহুল্য দোষ মুক্ত হয়ে যায়। সেজন্য এই প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রোনাউনটা ইউজ করতে হয় আমাদের, সেই কারণেই। এই প্রোনাউন কেমন? যে শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন হি, সি, ইট, দে। অর্থাৎ আপনি যে কোনো একটা ব্যাপারে যখন লিখছেন, ধরেন একটা গরুর রচনা লিখছেন, আপনি গরুর যদি 1000 বার আপনি গরু প্রত্যেকটা সেন্টেন্সে লিখেন, দ্যাট উইল বি আপনার ভুল। আপনি 1000 বার সেটা লিখতে পারেন না। আপনি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে চাকরি পরীক্ষায় প্রোনাউন থেকে কি গুরুত্বপূর্ণ? চাকরি পরীক্ষায় প্রোনাউন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, বাট স্টিল আমি প্রোনাউনটা একবারে ভেতর থেকে বোঝানোর চেষ্টা করব, কেননা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক আছে। দুটো সম্পর্ক আমার বুঝতে হলে প্রোনাউনটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? আসুন তাহলে প্রোনাউনের ব্যাপারে যাই। এখন প্রোনাউনের থেকে আমার কি কি ব্যাপারগুলো লিখতে হবে? আমি প্রোনাউনের যে ক্লাসিফিকেশনস আছে, কোন ক্লাসিফিকেশনস এর আন্ডারে কোন প্রোনাউন গুলো পড়ে, সেগুলো আমি একটু লিখে দিব, এবং এগুলো চেষ্টা করবেন খাতায় লিখে নেওয়ার জন্য। এগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে? ফর এক্সাম্পল, পার্সোনাল প্রোনাউন। পার্সন কি? একজন মানুষের ব্যাপারে তথ্য দেওয়া হয়, তাই না? একজন মানুষের ব্যাপারে কথা বলা হয়। তার মানে পার্সোনাল প্রোনাউন মানে একজন মানুষের নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় সেটাই অবশ্যই একটা পার্সোনাল প্রোনাউন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হি, পার্সোনাল প্রোনাউন। আপনি যদি বলেন শি, পার্সোনাল প্রোনাউন। আপনি যদি বলেন ইট, পার্সোনাল প্রোনাউন। আপনি যদি বলেন দে, পার্সোনাল প্রোনাউন। আপনি যদি বলেন কি ইউ, পার্সোনাল প্রোনাউন। মানে একজন পার্সনের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো অবশ্যই পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? এরপরে যদি যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট অর্থ কি? নির্দেশ করা বা দেখানো, নির্দেশিত করা। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? নির্দেশক যেসব প্রোনাউন আছে, ফর এক্সাম্পল দিস, দ্যাট, দিস, দোজ, এই জাতীয় কথাগুলো হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিস, দোজ, এই কথাগুলো হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক প্রোনাউন, যে শব্দগুলো নির্দেশ করে কোনো কিছু। ঠিক আছে? এরপরে দেখেন হু আর ইউ, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আর কি হতে পারে? হু, হুইচ, হোয়াট, হাউ, এই জাতীয় কথাগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, মানে প্রশ্নবোধক যেসব কথাগুলো আছে।
এবার আসি মজার জায়গায়, দেখেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? সম্পর্ক বা সম্পৃক্ত বা আত্মীয় আমরা বলি। তাহলে রিলেটিভ অর্থ যদি সম্পর্ক ধরে নেই, খেয়াল করে দেখুন ইন্টারোগেটিভ প্রোনাউনে হুও আছে, আবার রিলেটিভ প্রোনাউনে গিয়ে কি হু আছে। একই সাথে দুটো জিনিস কেন মানে একই জিনিস দুই জায়গায় দুই নাম কেন? খেয়াল করে দেখুন, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। রিলেশন যেটা ক্রিয়েট করছে সেটা রিলেটিভ, সম্পর্ক যেটা ক্রিয়েট করছে সেটা সম্পর্ক, যেটা সম্পর্ক ক্রিয়েট না করে শুধু প্রশ্ন ক্রিয়েট করছে সেটা প্রশ্নবোধক। তার মানে যখন আপনি দেখছেন আই নো দ্য পারসন হু লাভস মি, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করছে না? দুটো সেন্টেন্সের মধ্যে যেহেতু সম্পর্ক তৈরি করছে, সেহেতু এটা একটা রিলেটিভ প্রোনাউন বা সম্পর্ক তৈরিকারক প্রোনাউন। এবং এই প্রোনাউন কোনগুলো? এগুলো এই কথাগুলোই, হু, হুইচ, হোয়াট, হাউ, এই জাতীয় কথাগুলোই রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন যখন দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। আসুন এই ব্যাপারটা একটু লিখে নেই যে রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে সেটি রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন। লেখা শেষ হলে একটু ডান লিখবেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে তখন সেটি রিলেটিভ প্রোনাউন। ওকে, ডান। এবার দেখেন আমরা আরো কিছু প্রোনাউনের প্রকারভেদ আছে, যেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেটা ইনডিফিনিট অর্থ কি? অনির্দিষ্ট। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের কাজ কি? অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। অর্থাৎ সামথিং, এনিথিং, এনিওয়ান, নো ওয়ান, নান, এই জাতীয় কথাগুলো হয়ে যায় ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। দেখেন সামথিং, যে কোনো কিছু, নির্দিষ্ট করে কিন্তু বলছেন না। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অল্প কিছু, কোনো কিছু না থাকার চেয়ে ভালো। কাউকে কিছু নির্দিষ্ট করছেন না কিন্তু। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, যে কোনো কিছু। এনিথিং, যে কোনো কিছু। এনিওয়ান, যে কেউ। নো ওয়ান, কেউই না। নান, কেউই না। অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে বলছেন না কিন্তু যে এই মানুষটি বা এই মানুষটি না, যে কাউকেই না, যে কাউকেই হ্যাঁ। সেক্ষেত্রে এগুলো হয়ে যায় ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। এরপর আছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ভাগ করে দেয়া প্রোনাউন। দেখেন ডিস্ট্রিবিউটিভ অর্থ কি? ভাগ করে দেয়া। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কাজ করে? ভাগ করে দেয়। যে দোষ বা গুণ একটা সেন্টেন্সে বলা আছে সেটা ডিস্ট্রিবিউট করে দেয়াই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন ইচ অফ দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এই ইচ কথাটা ইন্টেলিজেন্ট কথাটার গুণটাকে কিন্তু ভাগ করে দিচ্ছে প্রত্যেকের মাঝে, তাই ইচ কথাটা হয়ে যাচ্ছে একটা প্রোনাউন এবং সেটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে দোষ বা গুণটাকে, সেজন্য ইচ কথাটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর কি হতে পারে? হতে পারে ইচ, হতে পারে এভরি, হতে পারে আইদার, হতে পারে কি নাইদার। এই কথাগুলো হয়ে যায় কি বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এবার দেখি রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার, যেখানে দুইজনের মধ্যে সম্পর্ককে বোঝায়। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার।
এই কথাগুলো হয়ে যায় রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল কি দুইয়ের মধ্যে সম্পর্ককে বোঝানো হয়। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স আপনি যদি দেখেন, রহিম এন্ড শিলা লাভস ইচ আদার, হি এন্ড শি লাভস ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার, ইচ আদার মানে কি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায়। রেসিপ্রোকাল বলতে দুইয়ের মধ্যে সম্পর্ক। এবং রিফ্লেক্সিভ খুবই সহজ। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ, হিমসেলফ, herself, themselves। এই জাতীয় কথাগুলো হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। উচ্চারণেও মিল আছে দেখেন, রিফ্লেক্সিভ সেলফ, রিফ্লেক্সিভ সেলফ, রিফ্লেক্সিভ সেলফ, রিফ্লেক্সিভ সেলফ, অর্থাৎ এই জাতীয় কথাগুলো হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এই গেল প্রোনাউনের থেকে। প্রোনাউন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও আপনাদেরকে যতটুকু দেখিয়ে দিয়েছি ততটুকুর মধ্যে আপনি যদি পড়ে যান, যেখান থেকে আসুক আপনি প্রশ্ন পারবেন। ঠিক আছে, এবার আসি আমরা অ্যাডজেক্টিভের ব্যাপারটা, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ আসলে কি? আমরা এতক্ষণ কি শিখলাম? একটা সেন্টেন্সে নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম, যেটা নিয়ে আমাদের আশা করছি প্রবলেম হবে না। এখন নাউন বা প্রোনাউন কি করে একটা সেন্টেন্সে? নাউন বা প্রোনাউন কেন একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউন থাকে? সেই নাউন বা প্রোনাউনের একটা দোষ থাকতে পারে একটা সেন্টেন্সে, একটা গুণ থাকতে পারে একটা সেন্টেন্সে, নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো একটা তথ্য দেয়া হতে পারে একটা সেন্টেন্সে। অর্থাৎ এই নাউন বা প্রোনাউনের ব্যাপারে বা নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করতে কোনো একটা পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়, সেই পার্টস অফ স্পিচটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু মডিফায়ার ব্যাপারে কথা চলে আসছে, সেহেতু মডিফাইটা অনেক সময় আমরা বুঝি না দেখে আমাদের কাছে মনে হয় যে এটা খুব কঠিন ভাষা মনে হয় কিছু, বা ইংরেজি মনে হয় খুব কঠিন। আগে আমরা মডিফাই বুঝবো, তাহলে আমাদের কাছে বাকিটা একেবারেই পানি ভাত হয়ে যাবে। আসুন একটু খেয়াল করে দেখি। মডিফাই, এটা 1000 বার ব্যবহৃত হবে সামনে। মডিফাই ব্যাপারটা কি? বিশেষায়িত করা, বিশেষ তথ্য দেয়া, গুরুত্ব বাড়িয়ে দেয়া, দোষ গুণ অবস্থা পরিমাণ বলা, বা কোনো কিছু সম্পর্কে আলাদাভাবে অধিক তথ্য দেয়া। খেয়াল করে দেখুন, আপনি বলছেন she is a beautiful girl, she is a beautiful girl। এই যে বিউটিফুল কথাটা, এটা কি গার্লের ব্যাপারে মডিফাই করছে না? গার্লের ব্যাপারে তথ্য দিচ্ছে না? কিভাবে তথ্য দিচ্ছে একটু খেয়াল করে দেখুন তো। আপনি বিউটিফুল ছাড়াও কিন্তু কথাটা হয়, শি ইজ আ গার্ল কথাটা কিন্তু হয়। বিউটিফুল বলে কি গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে সে সুন্দরী। না বললেও কিন্তু হয়, বিউটিফুল না বললেও কিন্তু সেন্টেন্সটা হয়, বাট বিউটিফুল গার্লের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, গার্লকে মডিফাই করছে। আপনি যদি বলেন হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। গুড কথাটা খেয়াল করে দেখুন তো, হি ইজ আ বয় সেন্টেন্স কিন্তু হয়। গুড বললে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বয়ের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বয়কে আরো বেশি স্পেশাল করছে, বয়কে ভালো বলছে। হি ইজ আ ব্যাড বয়, হি ইজ আ ব্যাড বয়। এটাও কিন্তু খেয়াল করে দেখুন, বয় ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়, বাট ব্যাড বললে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মডিফাই করছে। এই কাজটাই হচ্ছে একটা ডিটারমিনারের পরে যখন একটা শব্দ বসে, সেই শব্দটা নাউন বা প্রোনাউনকে অতিরিক্ত বিশেষ কোনো তথ্য দেয়, বা নাউন বা প্রোনাউনকে আরো বেশি বিশেষায়িত করে, মডিফাই করে, সেই কাজটাই করে অ্যাডজেক্টিভ। এবং এই মডিফায়ার ব্যাপারটা যদি আমরা রিয়েল লাইফের সাথে মিলাই, খেয়াল করে দেখবেন, আপনি ধরেন আপনার ঘরকে সাজিয়েছেন একটা লাইট দ্বারা, এই যে লাইটটা দিয়ে ঘরটাকে অতিরিক্ত সুন্দর করছেন, এটা একটা মডিফাই। ছেলেরা যারা হুন্ডা চালান, বাইক চালান, গাড়ি চালান, তারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন একটা কিছু গাড়ির মধ্যে নতুন কিছু অ্যাড করছেন, বাইকের মধ্যে মডিফাই করছেন, নতুন কিছু মানে দিয়ে জিনিসটাকে আরো সুন্দর করার চেষ্টা করছেন। নারীরা যখন দেখেন, আপনারা যখন ধরেন আপনার বিছানার চাদর পরিবর্তন করছেন, বিছানা সেটাই আছে, চাদর পরিবর্তন করে বিছানাটাকে মডিফাই করছেন। ইভেন মেকওভার, দুনিয়ার সব থেকে প্রচলিত জিনিস মেকআপ যখন নিচে মডিফাই করছেন, সেই জিনিসটাই যা আছেন সেটার উপরে নিজেকে
চেঞ্জ করার চেষ্টা করছেন, মডিফাই, অর্থাৎ যেই শব্দগুলোই মডিফায়ার, যে শব্দগুলো কোন একটা নাউন বা প্রোনাউনকে পরিবর্তন করে, এবং খেয়াল রাখবেন সেটা শুধু নাউন বা প্রোনাউনকেই পরিবর্তন করতে পারে, আর কাউকে পরিবর্তন করার সক্ষমতা সেই অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কারোর থাকতেই পারে না। ঠিক আছে, এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের থেকে একটু জিনিস লিখে রাখবেন, সেটা হচ্ছে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। সাধারণত কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে যে যে শব্দ, যে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের সমকক্ষ শব্দকে মডিফাই করতে পারে। যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল, এই জায়গাটা একটু লিখে ফেলেন, খুব জলদি এই জায়গাটা একটু লিখে ফেলেন। আমাকে 2 মিনিট সময় দিবেন, একটু খুব জলদি লিখে ফেলেন আপনারা, আমি আসছি। আচ্ছা, হয়েছে আপনাদের লেখাটা? অনেকেরই হয়ে গেছে। ওকে, এবার আসেন একটা টেকনিক আমরা কাজে লাগাবো, যেই টেকনিকটা দিয়ে অনেক 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 সময়, অনেক কম সময়ে খুঁজে বের করা যায় একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এমনকি নাউনও খুঁজে বের করা যায়। সেটা হচ্ছে আর্টিকেল দিয়ে। একটা আর্টিকেলের পরে সরাসরি যদি একটা শব্দ থাকে সেটা হয়ে যায় নাউন। একটা আর্টিকেলের পরে যদি সরাসরি দুটো শব্দ থাকে, প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি নাউন। একটা আর্টিকেলের পরে যদি 3টি শব্দ থাকে, প্রথম শব্দটি অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি অ্যাডজেক্টিভ, তৃতীয় শব্দটি নাউন। আসুন এক্সাম্পল দেখি। দেখুন, বলা হচ্ছে হি ইজ বয়। বয় কি? একটা নাউন। হি ইজ আ গুড বয়। বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ আছে, একটাই নাউন। হি ইজ আ ভেরি গুড বয়।
আর্টিকেলের পরে তিনটি শব্দ আছে, প্রথম শব্দটি কি অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি কি অ্যাডজেক্টিভ, তৃতীয় শব্দটি হচ্ছে নাউন। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি একটা টেকনিক যেটা আপনার খুব কাজে লাগবে, সেই টেকনিকটাই এখানে লেখা আছে, যেটা একটু লিখে ফেলুন যে আর্টিকেল এ এন্ড দি এর পরে সরাসরি যদি একটি শব্দ থাকে তাহলে সেটি নাউন, আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে প্রথমটি অ্যাডজেক্টিভ দ্বিতীয়টি নাউন, আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ তৃতীয়টি নাউন। এখন অ্যাডভার্বে আমরা যাইনি আমি জানি, বাট এটা আগে থেকে আমি অ্যাডভান্স লিখাচ্ছি যাতে আপনার পরবর্তীতে সুবিধা হয়। ঠিক আছে, লিখে ফেলুন, লেখা শেষ হলে ডান লিখবেন। আর যারা স্ক্রিনশট নিচ্ছেন তারা কিন্তু বলবেন না যে লিখেছেন। ওকে, তাহলে ডান। এবার আসেন আমরা অ্যাডজেক্টিভ। হি ইজ আ বয়, বয়টা হচ্ছে একটা নাউন। হি ইজ আ গুড বয়, বয় হচ্ছে একটা নাউন, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, বয় হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সরি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে একটা নাউন, তাই তো? ঠিক আছে, এই ব্যাপারটা একটু লিখে ফেলেন, এই যে সেন্টেন্সের এক্সাম্পলটা একটু লিখে ফেলেন। ঠিক আছে, তারপরে একটু অ্যাডজেক্টিভের ডিটেইলে আমরা যাব। ওকে, ডান। হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে ডান। এবার অ্যাডজেক্টিভের কিছু প্রকারভেদ আছে, ঠিক আগের মতোই। আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো এইভাবে দেখে যাব যাতে অ্যাডজেক্টিভের প্রকারভেদ থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা জানবো। অ্যাডজেক্টিভ কোনটি কোন প্রকারের অ্যাডজেক্টিভ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু না, বাট অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদের কথা যদি আমরা বলি সেটা হয়ে যাচ্ছে কি একটা কি বলে যে ইয়ের কথা বলে। সেই প্রকারভেদটা হচ্ছে আপনারা মনে হয় আপনারা কেউ কেউ কনফিউজ আছেন ক্লাসের মধ্যে, একটু দেরি করে যারা ঢুকেছেন। আমি প্রথম লেকচার আপনাদের কি বিসিএস এর ব্যাচ নাকি প্রাইমারি ব্যাচ একটু বলেন তো আমাকে, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছে। আমি এক জায়গায় আবার এখানে মেন্টরিং এ আছে, আপনাদের কি প্রাইমারি ব্যাচ নাকি বিসিএস এর ব্যাচ একটু বলবেন তো আমাকে। সাইমা আমিন, সাইমা আমিন হ্যান্ড রেজ করা আছে আপনার। প্রাইমারি ব্যাচ, প্রাইমারি ব্যাচ না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে সেই অ্যাডজেক্টিভের প্রকারভেদ কি, যখন বিভিন্ন অ্যাডজেক্টিভ কোন একটা নাউনের পূর্বে বসে বা প্রোনাউনের পূর্বে বসে মডিফাই করছে। আগেই কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কেবল নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করার কাজটি কিন্তু অ্যাডজেক্টিভ করে থাকে। ঠিক আছে, এবার আসেন আমি যদি বলি যে আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউনের মতোই কাজ করে এবং ক্যাপিটাল লেটারে বসে। সেক্ষেত্রে আপনি যদি বলেন আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে ফ্রেঞ্চ কথাটি, সেক্ষেত্রে এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। এখন আরেকভাবে যদি চিন্তা করি যে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথম শব্দটি একটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি একটা নাউন। আর্টিকেলের পূর্বে যেহেতু প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ দ্বিতীয় শব্দটি নাউন, তাহলে
প্রথম শব্দটি হয়ে যাচ্ছে কি ফ্রেঞ্চ একটা অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে নাউন। ল্যাঙ্গুয়েজ যদি নাউন হয়, ল্যাঙ্গুয়েজ কোন নাউন আমাকে কে বলতে পারবেন একটু হ্যান্ড রেজ করে? ল্যাঙ্গুয়েজটা কোন নাউন একটু বলেন তো আমাকে হ্যান্ড রেজ করে। মাকসুদা খাতুন, ভেরি গুড। স্যার কমন নাউন। কমন নাউন, তাহলে এটার প্রপার নাউন কি হতো মাকসুদা? স্যার যেরকম এখানে বলছে ফ্রান্স ভাষা, ফ্রেঞ্চ তারপর ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট করে যদি আমি বলতাম সেটা হয়ে যেত প্রপার নাউন, তাই তো? জি স্যার। ভেরি গুড। এবার যদি আমি দেখি শি ইজ আ গুড গার্ল, এই যে গুড গার্ল এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, গার্লকে মডিফাই করছে। আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, আমি যদি প্রশ্ন করি কেমন মেয়ে, তাহলে উত্তরে আসে কি ভালো মেয়ে। এবং আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে গার্ল। গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে, এবং গার্লটা হচ্ছে একটা নাউন, এবং এটা হয়ে যাচ্ছে কি এটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন কোয়ালিটি যদি হয় অ্যাডজেক্টিভ, এটা একটু খেয়াল করে দেখুন তো। আমি যদি বলি যে আই অ্যাম এ ব্যাড বয়, এটা কোন অ্যাডজেক্টিভ? তাহলে গুড যদি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়, এটা কোন অ্যাডজেক্টিভ? এটা কোন অ্যাডজেক্টিভ? রাজীব শিকদার। স্যার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি স্যার একই। কোয়ালিটি, কারণ কোয়ালিটি ভালোও হতে পারে, কোয়ালিটি খারাপও হতে পারে। নট নেসেসারি যে কোয়ালিটি সবসময় ভালোই হবে, খারাপও হতে পারে, সেটাও কিন্তু একটা কোয়ালিটিরই প্রকারভেদ। সেক্ষেত্রে শি ইজ আ গুড গার্ল, এই গার্লটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই লিটল কি একটা পরিমাণ বোঝায় না? অল্প পরিমাণ, সামান্য পরিমাণ। সেক্ষেত্রে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং যখন কথাটা বলছে, এই ডেঞ্জারাস থিং কথাটা যখন বলছে, সেটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, কেননা এটা একটা কোয়ান্টিটির কথা। লিটল কি একটা পরিমাণের কথা বোঝানো হচ্ছে, সেজন্য এটা একটা কোয়ান্টিটি। এবং এই কথাটা কে বলেছেন জানেন? এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটা বলেছেন আলেকজান্ডার পোপ, যিনি একজন মক হিরোইক পোয়েট। তার ব্যাপারগুলো আমরা লিটারেচারে গিয়ে আরো ভালো করে বুঝবো, বাট আলেকজান্ডার পোপ বলেছেন এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এরপর যদি আমি বলি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আই হ্যাভ 7 ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর ব্যাপারে তথ্য দিচ্ছে 7, একটা নাম্বারের ব্যাপারে তথ্য দিচ্ছে, তার মানে এই 7টা একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে ফ্রেন্ডস কোন নাউন? ফ্রেন্ডস যেহেতু একটা নাউনকেই মডিফাই করছে নাম্বার, এটা আমাকে বলুন তো একটু আকলিমা আক্তার, ফ্রেন্ডস কোন নাউন? স্যার এটা কমন নাউন স্যার। কমন নাউন। আপনার ফ্রেন্ড যদি বলি আমি মাকসুদা খাতুন ধরেন আপনার ফ্রেন্ড, তাহলে সেটা কোন নাউন হতো? কমন নাউন স্যার। কি বলেন? স্যার নির্দিষ্ট নাম বললাম। প্রপার নাউন। খাবো না, চা খাবো না, চা খাবো না, বিস্কিট লাগবে না। তাহলে সেটা প্রপার নাউন হয়ে যায়, একজন মানুষের নাম তো নির্দিষ্ট করে বোঝাচ্ছেন, তাই না? তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন। ভেরি গুড। এরপরে যদি আমি বলি দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও তো আমরা পড়েছি। কি পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে? যে দিস, দ্যাট, দিস, দোজ, এই কথাগুলোই থাকবে। পার্থক্য কি ছিল দেখেন তো খেয়াল করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে ছিল দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এই যে কথাটা দিস এর পর একটা ইজ কথাটা, সেটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস এর পরে যখন ইজ আসছে, দিস এর পরে কিন্তু কোনো নাউন আমি খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে দিস এর পরে যখন ইজ আছে, একটা ভার্ব আসছে, তার মানে সেটা প্রোনাউন। কিন্তু যখন দিস কথাটার পরে আপনি একটা নাউন খুঁজে পাচ্ছেন, দিস এর পরে একটা নাউন খুঁজে পাচ্ছেন, সেটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, সেটা কার কাজ করে? সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভের কাজ করে। দিস বুক ইজ মাইন, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, এরপরে যদি আপনি একটা নাউন খুঁজে পান তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি সেটা নাউন না হয়, সেটা যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়, সেটা যদি ভার্ব হয়, তাহলে সেটা হয়ে যায় কি প্রোনাউন। ঠিক আছে? সিমিলারলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আপনারা কিন্তু পড়েছিলেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও পড়েছেন। আপনি তখন কি পড়েছিলেন জানেন? ইচ অফ দা বয়েজ। ঠিক আছে? এখন যেমন ইচ বয় পড়ছেন, তখন পড়েছিলেন ইচ অফ দা বয়েজ।
ওয়াজ প্রেজেন্ট এট দ্যাট মিটিং। এই যে ইচ এর পরে অফ পাচ্ছেন, কোনো সরাসরি নাউন পাচ্ছেন না, সেজন্য এটা প্রোনাউন। কিন্তু ইচ এর পরে যখন সরাসরি একটা নাউন পাচ্ছেন, সেটা কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ইচ বয়, ইচটা তাহলে একটা অ্যাডজেক্টিভ, এবং সেইটা কি কোন অ্যাডজেক্টিভ? সেটা একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই যে প্রেজেন্ট এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, প্রত্যেকটা ছেলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে ইচ কথাটি বলছে, তাই তো? এরপরে যদি বলেন আপনি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ এর পরে একটা বুক আছে, এই যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক, ইন্টারোগেটিভ প্রোনাউন কেন হলো না? ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হতে পারতো? হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, এটা হতো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। কিন্তু যখন হুইচ এর পর একটা বুক পাচ্ছি, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বুক হচ্ছে কি একটা নাউন, তাহলে বুকটা কোন প্রকারের নাউন একটু বলেন তো? বুকটা কোন প্রকারের নাউন? একটু কমেন্ট করবেন আমাকে। বইটা কোন প্রকারের নাউন? আচ্ছা, জাবেদ আলী। স্যার কমন নাউন। কমন নাউন। আমি যদি বলি বাংলা বই, তাহলে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন, কারণ সুনির্দিষ্ট করে আমি বাংলা বইকেই বোঝাচ্ছি, তাই তো? এরপরে যদি আমি যাই পজেসিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই পেন, দিস ইজ ইয়োর হাউস, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই জাতীয় কথাগুলোর পরে যখন আমি একটা নাউন দেখতে পাচ্ছি, সেটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। নাউনের পূর্বে মাই কথাটা, হিজ কথাটা, হার কথাটা, এই জাতীয় কথাগুলো একটা অ্যাডজেক্টিভেরই কাজ করে, সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়, ঠিক আছে? দিস ইজ মাই পেন, এই মাই কথাটা একটা অ্যাডজেক্টিভ। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই যে হুইচ কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ হয়েছে। এরপরে কি? ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, ইচ কথাটা একটা অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ মাইন, বাট দিস ইজ মাই বুক, যদি দিস এর পর একটা ইজ থাকতো, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হতো না, সেটা কি হতো? প্রোনাউন হতো। এই পার্থক্যটা ক্লিয়ার? একটু বলেন তো যে কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, এই পার্থক্যটা কি ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। তার মানে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এবার আসেন, আমরা যতটুকু টার্গেট ছিল, আমাদের আজকে টার্গেট ছিল আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়বো। এখন দেখি আমরা কিছু কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রথমে করেছিলাম। যতটুকু আমরা ক্লাস করেছি ততটুকুর মধ্যে আজকে চেষ্টা করার, মানে সলভ করার চেষ্টা করব। বলুন তো, হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান, ডিসএগ্রিয়েবল এর নিচে আন্ডারলাইন, কোন পার্টস অফ স্পিচ ডিসএগ্রিয়েবল? জাবেদ আলী প্রথমে হাত তুলেছেন, জি বলুন। স্যার অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ডিসএগ্রিয়েবল ম্যানকে মডিফাই করছে, তাই তো? জি স্যার। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এরপরে যদি যাই, হোয়াট টাইপ অফ নাউন ইজ ক্যাটাল, এটা আপনারা করেছেন, এটা আর করার দরকার নেই, নাউন তো আপনারা করেছেন। আচ্ছা, না সবাইকে তো ধরিনি আমি, দেখি এরপরে সিরিয়ালে একজন একজন করে আবার ধরি, তাহলে সবার একটা রিভিশন হয়ে যাবে। এটা তো দেখে ফেললেন। হোয়াট টাইপ অফ নাউন ইজ গার্ল, যেটা আমাকে শহীদুল ইসলাম বলবেন। শহীদুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো স্যার, আপনি ভালো আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে। স্যার বলুন তো, এটা কি? হোয়াট টাইপ অফ নাউন ইজ গার্ল? স্যার কমন নাউন স্যার। কমন নাউন, কারণ একটা দলকে বোঝানো হয়, দল। কি বলে, একটা জাতিকে বোঝানো হয়। সেক্ষেত্রে আমি জাতিকে, যদি স্যার। বলি যে ধরেন একটা নির্দিষ্ট মেয়ের নাম ধরেন বললাম, আমি লুৎফুন নাহার নামটা বললাম, সেক্ষেত্রে ওটা কোন নাউন? প্রপার নাউন স্যার। প্রপার নাউন। ভেরি গুড। এরপর যদি বলি আই হ্যাড আ টক উইথ হিম, না এটা এখন দিয়েন না, এটা এখন না। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বলেন তো আমাকে। এরপরে কি আছেন? মাকসুদা খাতুন। স্যার অনেস্টি হবে। অনেস্টি হবে, কারণ সততা, যেটাকে আমি ধরতে পারি না, দেখতে পারি না, ছুতে পারি না। মাকসুদা, তাহলে রিভার কোন নাউন? রিভার হচ্ছে কমন নাউন। আমি যদি বলি পদ্মা নদী কোন নাউন? এটা প্রপার নাউন। মেঘনা নদী কোন নাউন? প্রপার নাউন। যমুনা নদী কোন নাউন? এটা প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমি যদি বলি সমুদ্র কোন নাউন? আর সমুদ্র হচ্ছে কমন নাউন। সমুদ্র কমন নাউন। ভেরি গুড। আমি যদি বলি আটলান্টিক সাগর? এটা প্রপার নাউন। ভেরি গুড, সাগরের নির্দিষ্ট করে বুঝিয়েছে। নেভি কোন নাউন? এটা কালেকটিভ। কালেকটিভ নাউন। ম্যান কোন নাউন? ম্যান
ম্যান কমন নাউন ম্যান এখানে হচ্ছে একটা কমন। জি বলুন। আপনি হঠাৎ করে থেমে গেলেন কেন? এক্সপ্লেইন করছিলেন তো। ম্যান তো কমন নাউন স্যার, এখানে পুরুষ মহিলা উভয় হতে পারে। হ্যাঁ, কি ম্যান মানে পুরুষ পুরুষ মহিলা উভয় হতে পারে? কি বললেন এটা? না না স্যার, ম্যান কমন নাউন। ম্যান কমন নাউন মানে ম্যান মানে যে কোনো মানুষই তো হতে পারে, যে কোনো পুরুষই তো হতে পারে, তাই না? তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন, তাই তো? এরপরে যদি বলি আমরা, এটা এখন না, এটাও এখন না। বিউটি ইজ ট্রুথ, এটা কেউ পারবেন না, এটা আমার বিশ্বাস হয় না, এটা সবাই খুব ভালো করে জানেন। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা এখন না, এটাও এখন না, এটাও এখন না। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এখানে রানিং কি? রানিং কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বলবেন। যারা বলেননি তাদের মধ্যে একজনকে ধরি তো, দাঁড়ান। মনিরা, আপনি শুনতে পাচ্ছেন স্যার আমাকে? মনিরা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। ওকে, ভেরি গুড। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার দেখেন তো এটা হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ রানিং কথাটা? তার অ্যাডজেক্টিভ হবে। এটা একটা অ্যাডজেক্টিভ হবে। কিভাবে বুঝলাম আমরা অ্যাডজেক্টিভ? স্যার এখানে ট্রেন হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, নাউনকে মডিফাই করছে, তাই তো? তাহলে জি, ট্রেন স্যার। কোন নাউন আমাকে একটু বলেন তো মনিরা। ট্রেন হুম, সহজ তো। আপনার বাসা কোথায়? স্যার বরিশাল। আচ্ছা, বরিশালে কি কোনো ট্রেন আছে? যায়? না স্যার। আচ্ছা, যায় না। বরিশালে কি লঞ্চ আছে? জি স্যার। তাহলে লঞ্চ কোন নাউন বলেন? স্যার বুঝতেছি না। আচ্ছা, এটা বুঝতেছেন না। দেখি রাজীব শিকদার বলেন তো এটার অ্যান্সারটা। পারবেন? আপনি হয়তো একটু মিস করে গিয়েছেন ক্লাসটা। জি রাজীব শিকদার বলুন। স্যার এটা কমন নাউন। কমন নাউন। common noun, তাহলে sir. ট্রেনের প্রপার নাউন কি রাজীব? স্যার ট্রেনের বিভিন্ন নাম আছে, ই এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, হ্যাঁ, এরকম বিভিন্ন যে নামগুলো আছে, রংপুর নির্দিষ্ট এক্সপ্রেস, করে নাম যদি বলি। উপবন, রংপুর এক্সপ্রেস। আমি যাই বলি না কেন জি, sir. নির্দিষ্ট করে বলতে পারছি, সেজন্য নির্দিষ্টটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে যেটাকে না বলতে পারছি সেটা হয়ে যায় কমন নাউন, তাই তো? বুঝতে পেরেছি রাজীব স্যার আমরা? এই যে ভার্বেল অ্যাডজেক্টিভ, স্যার এটা কি ভার্বেল অ্যাডজেক্টিভ হবে না স্যার? দি রানিং ভার্বাল অ্যাডজেক্টিভ আমরা এখনো ওই এত দূরে যাব না আর কি। আমরা আপাতত পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করছি। ভার্বাল অ্যাডজেক্টিভ তো এখানে আমার নাই অপশনে, তাই না? ওই ব্যাপারটা আমরা আরো পরে জানবো। মানে আমাদের সমস্যাটা কি যে আমরা সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে একটু পড়াটা উচিত আমাদের। আমি যদি আগে থেকে অ্যাডভান্স চিন্তা করি আমার বেসিক কাঁচা থেকে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন রাজীব? ঠিক আছে স্যার। ওকে, এবার যদি দেখি এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। এভরি কোনটা হবে? এটা রাজীব বলবেন না, অন্য কেউ যদি বলেন। এটা আমাকে, যারা পার্টিসিপেট করছেন না তাদের মধ্যে থেকে একজনকে আমি একটু ধরি। দেখি আপনারা ঘুমাচ্ছেন নাকি। কি পিকু মন্ডল? পিকু মন্ডল শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভালো আছেন স্যার? স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছে। স্যার বলুন তো এটা কি হবে? এভরি ম্যান, এভরি নিচে আন্ডারলাইন করে, এভরিটা কি হবে? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম এভরি অ্যাডজেক্টিভ? স্যার নাউনের পূর্বে আছে। নাউনের পূর্বে আছে। সেক্ষেত্রে আমি যদি বলতাম যে ইচ এভরি কথাগুলোই তো অ্যাডজেক্টিভ এবং একই সাথে প্রোনাউন। আমি যদি বলি ইচ অফ দা বয়, তাহলে স্যার ওটা প্রোনাউন হতো। আবার যদি বলি ইচ বয়, তাহলে কি তাহলে হতো? এটা অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি। তার মানে আমরা এই ব্যাপারটায় কনসেপ্ট ক্লিয়ার করেছি, তাই তো? হ্যাঁ। এই ছিল মোটামুটি আজকের আমাদের যতটুকু টার্গেট ছিল ততটুকু। আমরা নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভের পরের যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে পার্টস অফ স্পিচের ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না আশা করছি।
তো আজকের ক্লাসটি কেমন লাগলো, কতটুকু বুঝলেন একটু যদি বলতেন। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আগে আপনাদের সবার হ্যান্ডটা লোয়ার করে দিচ্ছি, তারপর আপনারা হ্যান্ড রেজ করে চাইলে যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আমি 5 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আর যদি ক্লাসের ব্যাপারে কোনো মানে কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, অনেক ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কে কে যেন বলছেন স্যার? প্রিয়াঙ্কা, পিকু। আচ্ছা পিকু, জি স্যার বলুন। বলছি প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেলে আমরা তো দ্বিতীয় ধাপে আছি স্যার, আচ্ছা। আমরা কি ক্লাসগুলো পাবো? আপনারা কি পাবেন? ক্লাস করতে পারবো? হ্যাঁ, আশা করছি পারবেন, অবশ্যই অবশ্যই আশা করছি পারবেন। মানে আপনাদের প্রথম সেকেন্ড ধাপের হয়তো বা পরীক্ষা হতে 2 মাস তো লাগবেই, লাগা উচিত। অবশ্য জানি না বর্তমানে মানে ওনাদের আসলে কি মর্জি হয়, সেটা আসলে খুব একটা বলতে পারছি না। বাট ক্লাস ওইভাবেই গোছানো হবে, আপনাদের পরীক্ষা মাথায় রেখে আর কি গোছানো হবে। ঠিক আছে, সেটা নিয়ে টেনশন করবেন না, আশা আচ্ছা করছি। ঠিক আছে স্যার। যদিও আমি গোছাই না, বাট বিদ্যাবাড়ির উপরে আমার এতটুকু আস্থা আছে যে আপনাদের প্রায়োরিটি দিয়ে আপনাদের যতটুকু মানে সব থেকে ভালো যেটা হবে সেটাই করার চেষ্টা করবে। ঠিক আছে, ভালো থাকবেন পিকু। ওকে, আচ্ছা ওকে স্যার, আপনি ভালো থাকবেন। জি অবশ্যই। কি মাকসুদা এবং শহীদুল, কি শহীদুল ইসলাম, জি স্যার। অঙ্কগুলো করেছেন না ছোটবেলায়, বা থাকে না যে কিছুদিন আগেও তো, এখনো তো চাকরি পরীক্ষা করার কথা।